এটা তো লিমিটেশন অফ অ্যাসুরেন্সটাই এটার অ্যান্সার, কারণ অ্যাবসলিউট অ্যাসুরেন্স তো দেয়া পসিবল হয় না। আমি লাস্ট ক্লাসে বারবারই বলেছি আমাদের ইনহারেন্ট লিমিটেশন যে কথাটা বলেছি, যে আমাদের সময় কম থাকে অডিটের, আমাদের ফি তুলনায় সময়ের তুলনায় আমাদের এরকম 100% দেখার আমাদের জন্য মানে আমার সময় হয় না আমরা 100% দেখবো। আর আমি তো গত ক্লাসে অডিটর রিপোর্টে দেখিয়ে দিয়েছি যে রিজনেবল অ্যাসুরেন্স কথাটা লিখাই আছে। তো যেখানে অডিটর স্ট্যান্ডার্ড, অডিটিং স্ট্যান্ডার্ডই আমাকে বলছে যে রিজনেবল অ্যাসুরেন্স দিতে, সেখানে আমি কিভাবে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিব এক্সটার্নাল অডিটের ক্ষেত্রে? ঠিক আছে, সো এই জায়গাগুলোতে অ্যাবসলিউট অ্যাসুরেন্স আপনি দিতে পারবেন না। বাট আদার্স কিছু অ্যাসুরেন্স আমি লাস্ট ক্লাসে ডিসক্রাইব করেছিলাম, যে যেমন ক্যাশ ইনসেন্টিভ বা যে উই মে সার্টিফাই দ্যাট, এরকম কিছু যদি সার্টিফিকেট দেওয়া লাগে আমাদেরকে, ক্যাশ ইনসেন্টিভ প্লাস আরো কিছু ছোটখাটো কাজ আছে, তো সেগুলোতে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়া সম্ভব, কারণ ওইটাতে আমি 100% চেক করেই তারপরে তাকে অ্যাসুরেন্স দিচ্ছি। বাট এক্সটার্নাল অডিট, যেটা আমরা গতানুগতিক যে অডিটটা, যেটার মাধ্যমে আমাদের পরিচিতি, সেই অডিটে কখনোই অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়া যায় না, কারণ এটা স্ট্যান্ডার্ডেই বলা আছে রিজনেবল অ্যাসুরেন্স প্লাস সময়, ফি, আদার্স কিছু যে লিমিটেশন গুলো আমি ডেসক্রাইব করেছিলাম লাস্ট ক্লাসে, সো ওইগুলোর কারণে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়া পসিবল। ঠিক আছে? জি ম্যাম। ওকে মোমেনা, সাইলেন্ট প্লিজ। আর কার কি কোশ্চেন আছে চ্যাপ্টার 1 রিলেটেড? আমরা একটু ব্যাকে, আমরা এক সপ্তাহ মাঝখানে 15 আগস্টের জন্য আমাদের লাস্ট সানডেতে ক্লাস হয়নি, তো এক সপ্তাহের গ্যাপে অনেকদিন পরই আপনাদের সাথে বলা যায় দেখা। সো একটু আগে রিমাইন্ড করে নেই কি পড়েছিলাম, বা আপনাদের কোন ধরনের কোশ্চেন থাকলে, বা আপনারা পড়েছেন কিনা, বুঝেছেন কিনা, সো এটা একটু ক্লিয়ার করে নেই, তারপর চ্যাপ্টার 2 তে চলে যাই। হ্যাঁ, মার্জিয়া আছেন, আফসানা, আলী আকরাম, আমিনা, তারপরে আমজাদ, অনেকেই আছে। কারো কোনো কোশ্চেন নেই? আঞ্জুম, আসমা, দীপ্ত, দোলা, ফাহাদ, ফাতিমা, আমাদের ক্যাপ্টেন গুলো কই? আছি। দারুল, হ্যাঁ। কারো কোনো কোশ্চেন নাই? ক্যাপ্টেন আপনারাও বুঝেছেন সবকিছু? এখন পর্যন্ত কোনো কোশ্চেন নাই। বাবা, ভেরি গুড। সো ধরে নিয়েছেন, তাই তো? জি ম্যাম। ওকে, তাহলে কি আমি চ্যাপ্টার 2 শুরু করে দিব? ম্যাম শুরু করি। আচ্ছা ঠিক আছে, তাহলে চ্যাপ্টার 2 শুরু করে দিচ্ছি। আমরা এটা শেষ হওয়ার পরে কোশ্চেন নিব। হ্যাঁ, হোপফুলি আজকে আমরা শেষ করতে পারবো, দেখি কি অবস্থা দাঁড়ায়। So chapter 2, process of assurance obtaining an engagement. একটু সরি। সো ওকে, সো চ্যাপ্টার 2 হচ্ছে প্রসেস অফ অ্যাসুরেন্স অবটেনিং অ্যান এনগেজমেন্ট। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের একটা অডিট পেতে হলে আমাদের কি কি প্রসেস গুলো আমরা নরমালি হয়ে থাকে। তো আপনাদের ওই যে অডিটের কতগুলো স্টেপ বা স্টেজ আমি ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম না? সো ফার্স্ট স্টেজটাই ছিল অবটেনিং অ্যান এনগেজমেন্ট। সো এটাই সেটা, যে আমাদেরকে প্রথমে হয় কি, আমি আরেকটু ডেসক্রাইব করি যদি লাস্ট ক্লাসেটা মনে না থাকে। প্রথমেই হচ্ছে আমাদেরকে ইউআই আহ্বান করে বিভিন্ন কোম্পানিগুলো, যে হ্যাঁ আমাদের অডিট হবে, আপনারা অডিট ফার্ম হিসেবে প্রপোজাল দেন। এটা তো আপনারা বোধহয় মোটামুটি পরিচিত। সো ওই প্রপোজাল দেওয়ার বেসিসে তারা সিলেক্ট করে যে হ্যাঁ আমাদের বাজেট প্লাস কোয়ালিটি মেনটেন করতে পারবে এরকম ফার্মকে সিলেক্ট করে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেও কিছু জিনিস চিন্তা করা থাকে, যে হ্যাঁ আমি কি এই অডিটটা করতে পারবো কি পারবো না, কারণ প্রপোজাল তো হাজার হাজার প্রপোজাল আমরা দেই,
সবকিছু চিন্তা ভাবনা করেও কিন্তু প্রপোজাল সাবমিট করি না, বাট যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই তখন কিন্তু আরেকবার রিথিঙ্ক করার বিষয় আছে যে অ্যাকচুয়ালি এটা আমি সার্ভ করতে পারবো কিনা। সো তখনও চিন্তা করার বিষয় আছে অডিটে যাওয়ার আগ পর্যন্ত। সো এই টাইমটাই কিছু জিনিস আছে যেগুলো আপনি চিন্তা করে দেখবেন যে হ্যাঁ আমার ফার্ম, আমার রিসোর্স, ইথিক্যাল ইস্যু সবকিছু মিলিয়ে আমি আসলে এই যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি সেটাকে আমি সাকসেসফুলি ডান করতে পারবো। তারপরে যখনই আমি মনে করছি যে না আমার কোনো ইথিক্যাল ইস্যু নেই, আমি ইজিলি এই অডিটটা করতে পারবো, সেই ক্যাপাবিলিটি ক্যাপাসিটি আমার আছে, তখন আমরা একটা এঙ্গেজমেন্ট লেটার ইস্যু করি। আপনারা বোধহয় দেখেছেন ফার্মে, কেউ কি পরিচিত এই জিনিসটার সাথে? একটু রেসপন্স করেন এঙ্গেজমেন্ট লেটারের সাথে কে কাকে দেয় বা কি ধরনের জিনিস থাকে? এঙ্গেজমেন্ট লেটার ম্যাম ক্লায়েন্ট থেকে ফার্মকে দেয়া হয়। আর কেউ? সৌরভ কিছু বলবেন? বলেন। অনেকগুলো ভালো ফার্মের স্টুডেন্টরাই তো এখানে আছে আমি দেখলাম, মানে খুব হর হামেশা এঙ্গেজমেন্ট লেটারের সাথে পরিচিত থাকার কথা। তারা কেউ রেসপন্স করেন যে দেখেছেন কিনা, কিংবা কে কাকে দেয়, কিংবা কি ধরনের টপিক গুলো থাকে? জি ম্যাডাম, দেখছি এঙ্গেজমেন্ট লেটার। হ্যাঁ নিশাদ বলেন, কে কাকে দেয়? ফার্ম থেকে এটা ক্লায়েন্টকে দেওয়া হয়। ভেরি গুড দেন। মানে কি ধরনের জিনিসগুলো বা টপিক থাকে সেটা কি কোনো আইডিয়া আছে আপনার? ম্যাডাম এটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তারপরে আপনার ক্যাশ ফ্লো রিলেটেডই থাকে, মানে কি কি জিনিস নিয়ে উপর কাজ করা হবে এই টাইপের টপিক থাকে এর ভিতরে। আচ্ছা, এটা আমরা টোটালটা দেখবো, বাট এইটুকু ক্লিয়ার থাকেন যে এঙ্গেজমেন্ট লেটার হচ্ছে অডিট ফার্ম থেকে ক্লায়েন্টকে দেয়া হয়। আচ্ছা, রিটেন রিপ্রেজেন্টেশন লেটার, বই যদি সামনে থাকে সেটা হচ্ছে ক্লায়েন্ট থেকে অডিট ফার্মকে দেয়া হয়। ঠিক আছে? তো আমি আবারও ক্লিয়ার করি, এঙ্গেজমেন্ট লেটার হচ্ছে অডিট ফার্ম টিমকে যে এঙ্গেজ করছে অডিটের জন্য, সেটাই এঙ্গেজমেন্ট লেটার। হ্যাঁ, সো অডিট ফার্ম হচ্ছে ক্লায়েন্টকে দেয়, অডিট ফার্মের পার্টনার সাইন করে, ক্লায়েন্টের একজন সাইন করে। হ্যাঁ, এই টার্মস এন্ড কন্ডিশনে আমরা দুজনেই এগ্রি, আমি টিম ডেপুট করলাম আপনার প্রতিষ্ঠানে অডিট করার। সো আমাদের পার্টনারের কাছ থেকে এটা এঙ্গেজমেন্ট লেটারটা যায়। ক্লিয়ার? এগুলো কিন্তু ছোটখাটো জিনিসগুলো আপনাদের এই মাল্টিপল চয়েসে আসবে, এটা পাজল করে দিবে যে এঙ্গেজমেন্ট লেটার কে কাকে দেয় বা রিটেন রিপ্রেজেন্টেশন লেটার কে কাকে দেয়। ওকে, সো ক্লিয়ার থাকবেন এটা। আচ্ছা, তারপরে যাই, engagement letter কি? Engagement letter is a letter sent by the auditor to his client at the time of any new audit. Any new audit কেন বলছি, আর কি কোনো আইডিয়া আছে? এর আগে কোনো সময় অডিট করা হয় নাই বা হয়ে থাকলেও অন্য কোনো ফার্ম যদি করে থাকে সেই ক্ষেত্রে, আদার্স কোনো ফার্ম যদি এঙ্গেজ হতে যায়, এই সময়টাকে মিন করে। আচ্ছা, মানে হচ্ছে আমরা যদি এই প্রথম এই ক্লায়েন্টটা করি, হ্যাঁ আমরা আগে কখনো করি নাই অথবা করেছি, মনে করেন যে দেখেন না আমরা 3 বছর বা 5 বছর পরে, 3 বছর তো হচ্ছে লিস্টেড যেগুলো, সেগুলো 3 বছর পর পর কিন্তু অডিটর চেঞ্জ করতে হয়। এটা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জেরই রুলসে বলা আছে বা রেগুলেশনে বলা আছে, অ্যাক্টে বলা আছে। সো 3 বছর পর পর এই যে চেঞ্জ করছি, সো 3 বছর পর আমি আবার করলাম, অর্থাৎ আমি 3 বছর করলাম, অন্য কোনো একজন অডিটর করলো মাঝখানে 3 বছর, তারপর আবার আমি, অথবা এই ক্লায়েন্ট আমি কখনোই করিনি, এই ফার্স্ট টাইম, তখন যেই বছর ওই ক্লায়েন্টটা শুরু হয় তখন এঙ্গেজমেন্ট লেটার দেয়া বাধ্যতামূলক। আর এঙ্গেজমেন্ট লেটার একবার দিলে ধরে নেওয়া হয় আপনি যদি এই বছর, তারপরের বছর, তারপরের বছর বা এরকম যদি আপনি কন্টিনিউয়াস অডিটর আপনি থাকেন, তাহলে একবার এঙ্গেজমেন্ট লেটার দিলে আর দেয়া লাগে না। আমরা এটা লাস্টের দিকে ক্লিয়ার হয়ে যাব, কেন দেয়া লাগে, কখন দেয়া লাগে, কেন দেয়া লাগে না। ঠিক আছে? কারণ এটা টার্মস এন্ড কন্ডিশন গুলো এমন যে হ্যাঁ, ক্লায়েন্ট যদি প্রথম টাইম আপনার সাথে এই জিনিসগুলো নিয়ে এগ্রি করে ফেলে, তাহলে সেকেন্ড টাইম থার্ড টাইম তাকে আর জানানোর দরকার হয় না। ঠিক আছে? সেমই তো, ক্লায়েন্টও সেম, ইস্যুগুলোও সেম। সো যার কারণে এঙ্গেজমেন্ট লেটার একবার দিলে আপনি যদি কন্টিনিউয়াস অডিটর সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে থাকেন, অথবা
এটা যদি লিস্টেড না হয়, দেখা যায় যে 4-5 বছর আপনিই কাজ করলেন, এই 5 বছরেই আপনাকে আর এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে না, ঠিক আছে? সো এই জন্যই লিখেছে এট দ্য টাইম অফ এনি নিউ অডিট, অর্থাৎ এই ক্লায়েন্ট যদি একদমই নতুন আপনার কাছে, আপনি কখনোই অডিট করেননি, অথবা আগে 3 বছর অডিট করেছেন, মাঝখানে আরো অন্য কোনো ফার্ম অডিট করেছে, আবার আপনি অডিট করছেন, তখন কিন্তু এটা আপনার জন্য নিউ ক্লায়েন্ট। মাঝখানে যদি গ্যাপ পড়ে তারপর যদি আবার আপনার কাছে আসে, এটা কিন্তু আপনার জন্য নিউ ক্লায়েন্ট, ঠিক আছে? ওইভাবেই আমাদের অডিট টার্মে এটাকে দেখা হয়। সো ওই ক্ষেত্রে এনগেজমেন্ট লেটারটা আমাকে অবশ্যই ইস্যু করতে হবে ফার্স্ট টাইম, ঠিক আছে? ক্লিয়ার? It says out that the terms of the engagement and forms the basis of contract. হ্যাঁ, কারণ এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে, চুক্তি আর কি একরকম, যে হ্যাঁ ঠিক আছে আপনার সাথে আমার চুক্তি হলো, আমি আমার টিমকে ডেপুট করছি আপনার প্রতিষ্ঠানে অডিট করার জন্য, এই শর্তগুলো আছে, আপনি যদি এগ্রি থাকেন সাইন করে দেন। হ্যাঁ, সো এটা একটা কন্ট্রাক্ট আর কি বলা যায় অডিট ফার্ম এবং ক্লায়েন্টের মধ্যে, ঠিক আছে? আমরা একটু আগে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। সো অ্যাপয়েন্টমেন্ট কনসিডারেশন, আমি বলেছিলাম যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট আপনারা হয়তো এইটাতেই অভ্যস্ত যে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া মানেই হচ্ছে আমরা অডিট করছি বা আমরা অডিট করব, বাট অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরেও কিছু কনসিডারেশন থাকে যে অ্যাকচুয়ালি আমি পারবো কিনা। আমি বারবারই বলছিলাম যে প্রপোজাল কিন্তু হাজার হাজার দেয়া হয় ফার্ম থেকে। হ্যাঁ হ্যাঁ, কোন একটা প্রতিষ্ঠান চাচ্ছে আমরা প্রপোজাল দিয়ে দেই, কিন্তু ওই প্রপোজাল দেওয়ার সময় এত খুঁটিনাটি বিচার বিশ্লেষণ অনেক সময় করা হয় না যে অ্যাকচুয়ালি আমরা এটা করতে পারবো কিনা, আমাদের সেই ক্যাপাবিলিটি আছে কিনা, ক্যাপাসিটি আছে কিনা, এত কিছু তখন চিন্তা করা হয় না, কারণ পাবো কি পাবো না তার তো নিশ্চয়তা নেই। ওই ক্লায়েন্টের পিছনে ইনফরমেশনের জন্য এতটা টাইম আমরা অনেক সময় দিতে চাই না। সো হঠাৎ করে মনে করেন যে হ্যাঁ পেয়ে গেলেন, এখন তারপরে আপনার চিন্তা করে আসলে আমি তো ইউআই দিলাম, মানে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট শো করলাম, তারাও আমাকে সিলেক্ট করলো, অ্যাকচুয়ালি আমি কাজটা করতে পারবো কিনা, ঠিক আছে? তো আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি, একটা ব্যাংক অডিটে মনে করেন সরকারি জনতা বা রূপালী বা সোনালী এইসব অডিট, ব্যাংক অডিট গুলোতে কতটা ব্রাঞ্চ করতে হয় আপনারা জানেন? কতগুলো ব্রাঞ্চ অডিট করতে হয়? মিনিমাম 60, ঠিক আছে? ব্যাংক অডিটে মিনিমাম এই যে ব্রাঞ্চগুলো সরকারি ব্যাংকগুলো মিনিমাম 60 ব্রাঞ্চ অডিট করতে হয়। সো আপনি যদি রোটেট বেসিসেও ব্রাঞ্চ করেন, বাট এট এ টাইম 10টা 12টা বা 15টা ব্রাঞ্চ একসাথে শুরু করতে মনে করেন 2 থেকে 3 জন করে হলেও, তাহলে আপনার এট এ টাইম কতজন লোক লাগছে? মনে করেন 15টা এট এ টাইম শুরু করলেন, 2 জন করে মিনিমাম ধরলাম, তাহলে আমার 30 জন লোক লাগছে। হ্যাঁ, স্টুডেন্ট লাগছে 30 জন, তারপর হেড অফিসে একটা টিম বসাতে হয়, সেখানে 5-7 জনের একটা টিম লাগে। সো ধরেন 35-37 জনের একটা টিম একেবারে এট এ টাইমে আপনার যখন আপনি ব্যাংক অডিট পাবেন বা ব্যাংক অডিট শুরু করবেন, আপনার এট এ টাইম কিন্তু লাগছে, ঠিক আছে? সো আর এই 30-35 স্টুডেন্ট তো আপনার আন্ডারে থাকতেই হবে, আর শুধু তো একটা অডিট নিয়ে কেউ বসে থাকে না, আরো তো তার অডিট থাকে, হয়তো আরো অন্য ব্যাংকের অডিট আছে বা আরো অন্যান্য কোম্পানির অডিট থাকতে পারে, কনসালটেন্সি সার্ভিস থাকতে পারে। সো কিন্তু তার শুধুমাত্র একটা অডিটের জন্য সে কিন্তু স্টুডেন্ট অ্যাপয়েন্ট করে রাখে, তার আরো কিছু অনেক স্টুডেন্ট পুল লাগে। সো এতগুলো স্টুডেন্ট বা এতগুলো রিসোর্স আছে কিনা সেটা কিন্তু একটা ভাববার বিষয়, ঠিক আছে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন? ওকে, সো আর ব্যাংক অডিটে ঠিক আছে আপনি জুনিয়র হিসেবে আপনি অ্যাটেন্ড করলেন কোনো একটা ব্যাংকে ব্রাঞ্চে, বাট ওই কোনো একটা ব্রাঞ্চ তোলার জন্য একজন করে কিন্তু সিনিয়র লাগে, প্লাস হেড অফিসে কাজগুলো গুছানোর জন্যও কিন্তু আরো অনেক সিনিয়র লাগে। তো এই সিনিয়ররা ডেফিনেটলি আগে কাজ করা বা এক্সপিরিয়েন্স আছে সেরকমই তো লাগবে, তাই না? একেবারে নতুন কাউকে দিয়ে তো আপনি পুরো ব্যাংক অডিট সব নতুন স্টুডেন্ট দিয়ে তো তুলতে পারবেন না, রাইট? সো প্রফেশনালি কোয়ালিফাইড স্টুডেন্ট কিন্তু আপনাদের দরকার হবে। আগে যাদের ব্যাংক অডিট করার অভিজ্ঞতা আছে তারা সিনিয়র হিসেবে কাজ করবে, বা যার অনেক এক্সপিরিয়েন্স আছে সেই মূলত পুরোটা লিড দিবে, এরকম আর কি। সো এই ব্যাংক অডিটের সূত্র ধরেই আমি এটাকে বুঝাই যে এনশিওর দ্যাট প্রফেশনালি কোয়ালিফাইড টু অ্যাক্ট। আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন মনে করেন একটা ব্যাংকে, সরকারি ব্যাংকে, তো আপনার আগে চিন্তা করতে হবে যে আমার কোয়ালিফাইড পার্সন আছে কিনা এই অডিটটা তোলার।
এনশিওর এক্সিস্টিং রিসোর্স এডুকেট, আপনাকে এটাও চিন্তা করতে হবে আমার যে এই অডিটটা করার জন্য যে পরিমাণ রিসোর্স দরকার, মানে যে পরিমাণ স্টুডেন্ট বা ম্যানেজার বা ডিরেক্টর ইনভলভ থাকা দরকার, সেই রিসোর্সটা আমার আছে কিনা। অন্যান্য অডিট সামলে তারপরেই তো এটাকেও সাথে সাথে করতে হবে, সো ওই ধরনের রিসোর্স আমার আছে কিনা। তারপর অবটেইন রেফারেন্স, অর্থাৎ অ্যাকচুয়ালি আমি এটা করতে পারবো কিনা, এদের কোনো ইথিক্যাল ইস্যু আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। সো আমি রেফারেন্স জোগাড় করবো যে হ্যাঁ এদের যে আমি অডিট করবো আগে কারা ছিল অডিটর, বা এদের কোন কার কার সাথে লেনদেন এই সেই। সো এইটা একটা তাদের সম্পর্কে আমার একটা ধারণা নিতে হবে। আর কমিউনিকেট উইথ প্রেজেন্ট অডিটর্স, অর্থাৎ আমার তো এটা ফার্স্ট টাইম ক্লায়েন্ট, এর আগের বছর যে অডিট করেছে, সো তার সাথে যোগাযোগ করাটা কিন্তু খুবই জরুরি, যে সে তো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সেও তো 3 বছর অডিট করে এসেছে, কোনো প্রবলেম আছে কিনা বা কিছু। জানেনই তো আইসিবির আন্ডারে কিন্তু আমরা সবগুলো ফার্ম, সো আমরা একজন আরেকজনের ভাই ভাই বোন বোন বলতে পারেন, হ্যাঁ, মানে একজন আরেকজনকে হেল্প করবো যে কোনো ইস্যুতে। তো যদি কোনো প্রবলেম থেকে থাকে আগের অডিটর, সে কিন্তু ডেফিনেটলি আমাকে বলবে, সো আমরা এটা কমিউনিকেট করার চেষ্টা করব তার সাথে। সো সবকিছু মিলিয়ে আমি যদি দেখি হ্যাঁ আমার জন্য এটা ফিজিবল, আমি এটা করতে পারবো, এই অডিটটা করার জন্য আমার কোয়ালিফাইড প্রফেশনাল কোয়ালিফাইড লোকও আছে, আমার এক্সিস্টিং রিসোর্স এডুকেট, প্রেজেন্ট অডিটরের সাথে কমিউনিকেট করেও দেখলাম যে না কোনো ইথিক্যাল ইস্যু নেই, অবটেইন রেফারেন্স ওখান থেকেও তা এই ক্লায়েন্টের সম্পর্কে ভালোই তথ্য এসেছে, সবকিছু মিলিয়ে আপনার যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বলতে পারি ইয়েস আমি এই অ্যাপয়েন্টমেন্টটা কনসিডার করব, আমি অডিট। ঠিক আছে, সো আরো অনেক কিছু আছে, আমরা ধাপে ধাপে যাব, বাট এইটা যখন রিটেন ছিল, মানে এখনো তো রিটেনই চলছে, আপনার এখনো মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হয়নি, এই কোশ্চেনটা বেশ একটা ফেভারিট কোশ্চেন ছিল, যে অ্যাপয়েন্টমেন্ট কনসিডারেশন, অ্যাপয়েন্টমেন্ট কনসিডারেশন কি কি ইস্যুগুলো চিন্তা করা লাগে বা কি কি ইস্যুগুলো কনসিডার করা লাগে। ঠিক আছে, আচ্ছা এবার আসি রিস্ক ফ্যাক্টর কনসিডারেশন, হাই রিস্ক লো রিস্ক। সো আপনি এই ক্লায়েন্টটা নিবেন কি নিবেন না, যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান তারপরেও আমরা একটু চিন্তা করি যে আসলে এ কি খুব বেশি হাই রিস্ক কিনা। কিছু ইন্ডিকেটর আছে যেগুলো দেখলে মনে হবে সে হাই রিস্ক, আর কিছু ইন্ডিকেটর আছে লো রিস্কের। তো হাই রিস্ক যদি হয়, সে হাই রিস্ক আমি দেখবো যে আমার যে এক্সিস্টিং রিসোর্স আছে বা আমার যে এক্সপিরিয়েন্স আছে, এই হাই রিস্ক মেনটেন করে আমি এই অডিট করতে পারবো কিনা। ঠিক আছে, এই ক্লায়েন্টকে অডিট করতে পারবো কিনা। তো হাই রিস্ক কি, একটা হচ্ছে পুয়ার রিসেন্ট অর ফরকাস্ট, আপনি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা হাতে নিলেন বা দেখলেন যে তার অবস্থা খুবই খারাপ, মানে তার বিগত সালগুলোতে প্রচুর পরিমাণে লস, এন্ড ফিউচারেও লস হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, সো তার এত লস কেন হচ্ছে, ডেফিনেটলি এটার পিছনে কোনো বড় রিজন আছে। সো যখনই দেখবেন যে কন্টিনিউয়াস কোনো একটা প্রতিষ্ঠানের লস হচ্ছে, এটা আপনার জন্য হাই রিস্ক। ঠিক আছে, সো ডেফিনেটলি যে ইন্টেন্ডেন্ট ইউজার আছে, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছে কিন্তু জানতে চাইবে যে কেন আমার লস হচ্ছে, আপনি কি বুঝলেন অডিট করে, আমাকে কিছু সাজেশন দেন। সো আপনি ওইটা দিতে পারবেন কিনা সেটা আপনাকে ভেবে দেখতে হবে। ওকে, লাইকলি ল্যাক অফ ফাইন্যান্স, আপনি দেখবেন কিছু কিছু কোম্পানি যদি দেখেন যে তাদের লায়াবিলিটি সাইডে যে তাদের ক্যাপিটালের অবস্থা খুব একটা বেশি ভালো না, বা তাদের লোন নাই, মানে যা চলছে ক্যাপিটাল দিয়েই চলছে, লোন নাই। কেন লোন নাই? কারণ ব্যাংকগুলো হয়তো বা তাকে ট্রাস্ট করতে পারেনি, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর বেসিস করে হয়তো তাকে লোন দিতে চায়নি, যার কারণে তার কোনো ব্যাংক লোন নাই। ঠিক আছে, সো এই ধরনের ক্লায়েন্ট গুলো কিন্তু হাই রিস্ক ক্লায়েন্ট, এটা মনে রাখবেন যে যাদের লোন নাই। অর্থাৎ যে কোনো বিজনেসই কিন্তু আপনি কিছু টাকা দিবেন, কিছু টাকা লোনে, ভাই পুরোপুরি তো নিজের কেউ বিজনেস ওরকম করতে চায় না। কিছু নিজের থাকবে, কিছু লোন থাকবে, এটাই স্বাভাবিক। যখন দেখবেন কোনো প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লায়াবিলিটিস এর কোনো লোন নাই, ডেফিনেটলি এর প্রবলেম আছে। হ্যাঁ, লোন কাদেরকে দেওয়া হয় না? যাদের আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা বিজনেসের অবস্থা বা বিচার বিশ্লেষণ করে যদি ব্যাংকগুলো মনে করে না একে লোন দেওয়া যাবে না, এর কাছ থেকে লোনটা আদায় করা যাবে না, তাকেই আসলে লোন দেয়। সো ল্যাক অফ ফাইন্যান্স যদি থেকে থাকে, তাহলে ডেফিনেটলি ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ওই ক্লায়েন্টটা হচ্ছে হাই রিস্ক। দেন থার্ড নাম্বার, সিগনিফিকেন্ট কন্ট্রোল উইকনেস। এখন আপনি না গিয়ে কিভাবে সিগনিফিকেন্ট কন্ট্রোল উইকনেস বুঝবেন? সো
ওয়েবসাইট আছে বিভিন্ন জন থেকে, যে ওই যে আপনি ইনফরমেশন নিচ্ছিলেন ফার্স্ট ইয়ার অডিটর থেকে বা রেফারেন্স থেকে, কিংবা তার ওয়েবসাইটে তার ইনফরমেশন থাকে, সবকিছু মিলে আপনি যদি দেখেন যে তার কন্ট্রোলের জায়গাটা অনেক উইক, অর্থাৎ একজনই হয়তো বা সবকিছু করছে, হ্যাঁ একজনই সবকিছু দেখছে, বা ফাইন্যান্সে মনে করেন একজনই পার্সন, সেই অ্যাপ্রুভ করছে, সেই প্রিপেয়ার করছে, সেই রিভিউ করছে, মানে এরকম কন্ট্রোল উইকনেস যদি থেকে থাকে সিগনিফিকেন্ট, তাহলে ওই ক্লায়েন্টটা হচ্ছে হাই রিস্ক ক্লায়েন্ট। ঠিক আছে? ল্যাক অফ ফাইন্যান্স ডিরেক্টর। ল্যাক অফ ফাইন্যান্স ডিরেক্টর কেন বলছেন? আপনারা হচ্ছে ফাইন্যান্স ডিরেক্টর হচ্ছে যে কোনো একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ইস্যুগুলোকে খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে? দেখবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে হয় হেড অফ ফাইন্যান্স অথবা সিএফও অথবা ফাইন্যান্স ডিরেক্টর, এইরকম নামে কিছু একটা বড় পোস্ট থাকে। সো সে কি করে? আপনার এই প্রতিষ্ঠানের, সে হচ্ছে মূল চালিকা শক্তি, সে মূল হ্যান্ডেলটা ধরে রাখে, তার আন্ডারে আরো কিছু লোক থাকে, সবাই মিলেই আসলে একটা ফাইন্যান্স টিম। তো এই ফাইন্যান্সটা যতটা স্ট্রং থাকবে, বাকি যে ডিপার্টমেন্ট গুলো বা কাজগুলো আছে সেগুলো স্ট্রং হবে, কারণ সবকিছু এসে কিন্তু ফাইন্যান্সের হাতে, ইনভয়েস হবে সব আসে, তারা এটাকে ভাউচারে রূপান্তরিত করে, তারপর সেটাকে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স হয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে? সো ফাইন্যান্স ডিপার্টমেন্টটা অনেক স্ট্রং হওয়া দরকার। সো যেখানে দেখবেন যে ফাইন্যান্স ডিরেক্টর নেই, কিংবা ফাইন্যান্সিয়াল জায়গাটা বা ফাইন্যান্স ডিপার্টমেন্টটা খুব উইক, সেটা অনেক হাই রিস্ক। আর লাস্টলি হচ্ছে সিগনিফিকেন্ট আনএক্সপ্লেইন ট্রানজাকশন, অর্থাৎ মনে করেন তার লাস্ট ইয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি নিলেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনারা দেখেন না, ব্যালেন্স শিট অথবা পিএনএল এ পাশে দিয়ে নোট দেয়া, নোট দিয়ে ওই নোটে আপনারা গেলে কিন্তু ডিটেলস পান কোনটা কি বা কি। এখন কোন এক্সপেন্স দেখবেন অনেক বড়, কিন্তু কোনো নোট নাই, কোনো ডিসক্লোজার নাই, মানে এটা কেন হয়েছে, কি কারণে এত টাকা খরচ হয়েছে, সেটার কোনো ব্যাখ্যা নাই। তখনই বুঝবেন এই কোম্পানির এই জায়গাগুলো হচ্ছে, আচ্ছা কে একজন যেন কোশ্চেন করেছে, আমি একটু পরেও দেখছি, রিফাত বোধহয়, আচ্ছা আমি নিচ্ছি কোশ্চেন পরে। সো আনএক্সপ্লেইন ট্রানজাকশন হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে যদি কোনো কিছু এক্সপেন্স দেখেন কিন্তু সেটা কোনো ব্যাখ্যা নেই, সেইটা হচ্ছে হাই রিস্ক ক্লায়েন্ট। অর্থাৎ সে হয়তো এমন কিছু খরচ করেছে, সেটাকে এক্সপ্লেইন করতে পারছে না, সেটাকে ডিসক্লোজার দিতে পারছে না, ব্যাখ্যা করতে পারছে না, সেই জায়গাগুলো হাইড করার জন্যই সে এটার কোনো ডিসক্লোজার দেয়নি। তো এই টাইপের কোনো ট্রানজাকশন থাকলে সেটা ডেফিনেটলি হাই রিস্ক। ওকে? তো এখন ঠিক ভাইস ভার্সা লো রিস্কটা আপনারা একটু পড়ে ফেলেন, আমাদের স্ক্রিনে দেয়া আছে, জাস্ট এটার অপোজিট যদি হয় তাহলে হচ্ছে লো রিস্ক। সো হাই, আপনারা পড়েন একটু পরে, আমি বলছি যদি হাই রিস্ক হয়, আমি চিন্তা করব যে এই হাই রিস্ক গুলো মেনটেন করে আমি কি অডিটটা করব কিনা, আমার কি সেই এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, ক্যাপাবিলিটি আছে কিনা। ঠিক আছে? আর লো রিস্ক হলে তো কথা নাই, লো রিস্ক হলে তো ডেফিনেটলি ওই কোম্পানির অবস্থা ভালো, আমি ডেফিনেটলি ওই অডিটটা করব বা না। ঠিক আছে? বাট হাই রিস্ক হলে চিন্তা করার বিষয়। তো লো রিস্ক গুলো আপনারা একটু পড়ে ফেলেন। আচ্ছা, ডেট ফ্রি রাখতে চাই, ওকে ডেট ফ্রি রাখতে চাক, বাট তার কিন্তু কারেন্ট লায়াবিলিটি হিসেবেও কিছু থাকার কথা। ঠিক আছে? পুরোপুরি ক্যাপিটাল দিয়ে কোনো বিজনেস চালানো এত সোজা। আপনি বিজনেস চালাতে হলে কিছু আপনার থাকতে হবে, কিছু লোন নিয়ে চালাতে হবে। ঠিক আছে? এইটাই ঠিক, এভাবেই বিজনেসটা গড়ে উঠে, বিজনেস পার্সনরা এভাবেই চিন্তা করে। ঠিক আছে? সো তার কোনো কারেন্ট লায়াবিলিটি নাই, লং টার্ম লায়াবিলিটি নাই, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং কিংবা আদার্স যে কোম্পানিগুলো, মানে গার্মেন্টস কোম্পানি এরা যারা, তো এদের যদি এ ধরনের কোনো ইস্যু না থাকে, লোন টোন না থাকে, এটা খুবই মানে মেজর ইস্যু। ঠিক আছে? আপনারা একটু ঘাটালেই বুঝতে পারবেন যে তাদের ফাইন্যান্সিয়াল, আমরা এরকম অনেকগুলো কাজ করেছি, অনেক কনসালটেন্সি সার্ভিস দিয়েছি, যে তাদের পারফরমেন্স অ্যানালাইসিস করে যে তারা লোন পাচ্ছে না, কিভাবে লোন পাবে। সো তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন যখন খারাপ থাকে, তখন নরমালি ব্যাংকগুলো এটা অ্যানালাইসিস করে তাদেরকে লোন দিতে চায় না। সো ল্যাক অফ ফাইন্যান্সটা একটু চিন্তা করে দেখতে হয়। ওকে? আপনারা পড়েছেন লো রিস্ক এর পয়েন্ট গুলো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, বুঝতে পেরেছেন তো না? জি ম্যাম। আচ্ছা,
এখন আসি সোর্সেস অফ ইনফরমেশন অ্যাবাউট নিউ ক্লায়েন্ট। এখন আপনারা যদি আমরা অলরেডি কথা বলার মাঝখানেই আমাদের চলে এসেছে জিনিসগুলো, তারপর আরেকটু ক্লিয়ার করি। আপনারা যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, নিউ ক্লায়েন্ট যদি হয় আমরা তার ওখানে যাওয়ার আগে ইনফরমেশন গুলো কোন জায়গা থেকে পাবো? সো আমরা অলরেডি বলেই দিয়েছি যে ওয়েবসাইট একটা বেশ ভালো একটা এখন সোর্স। তারপর প্রিভিয়াস ইয়ারের অডিটর আছে, সে ডেফিনেটলি আপনাদেরকে ইনফরমেশন দিবে বা তার কাছ থেকে পাবেন। যে দেখেন ইনকোয়ারিজ অফ আদার সোর্সেস, যেমন ব্যাংকার থাকবে, ওই কোম্পানি কোন কোন ব্যাংকের সাথে ডিল করে, সো ব্যাংকে কিন্তু ওই কোম্পানির ইনফরমেশন গুলো দিতে হয়, তারপরেই সে লোন পায়। সো ব্যাংকের কাছে ওই কোম্পানি ইনফরমেশন থাকবে। আপনি যদি দেখান যে ভাই আমি এই কোম্পানির অডিটর হিসেবে অ্যাপয়েন্ট পেয়েছি, আপনি একটু তার ইনফরমেশন গুলো দেন, ব্যাংক বাধ্য আপনাকে ইনফরমেশন প্রোভাইড করতে। কিংবা তার যদি কোনো লিগাল মানে ইয়া থাকে, সোর্স থাকে, যেমন উকিল থাকে, এই কোম্পানি সবকিছু ডিল করে, তার কাছেও কিন্তু এই কোম্পানির সমস্ত ইনফরমেশন থাকবে। সো আপনার জন্য যদি নিউ ক্লায়েন্ট হয়, সলিসিটর বা ব্যাংকের কাছ থেকে আপনি কিন্তু ইনকোয়ারি করে ইনফরমেশন নিতে পারবেন। রিভিউ অফ ডকুমেন্টস, অ্যানুয়াল অ্যাকাউন্টস, লিস্টিং পার্টিকুলার্স, ক্রেডিট ট্রেডিং। সো ওয়েবসাইটে অ্যানুয়াল অ্যাকাউন্টস গুলো আপনার পেয়ে যাবেন। কিংবা যদি সে লিস্টেড কোম্পানি হয়, বিসেকের বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, ওখানে তার ইনফরমেশন গুলো আছে। ক্রেডিট রেটিং যদি সে করিয়ে থাকে, সেখানে তার ইনফরমেশন আসে। সে যদি কোম্পানি হিসেবে রেজিস্টার্ড হয় আরজেসিতে, ডেফিনেটলি তার ইনফরমেশন আপনি পাবেন। সো ইনফরমেশন যদি আপনি চান যে কারো সম্পর্কে, কোনো ক্লায়েন্ট সম্পর্কে আপনি অডিটে যাওয়ার আগে কিছু ইনফরমেশন কালেক্ট করবেন আপনার ক্লায়েন্ট, ডেফিনেটলি আপনার সোর্সের অভাব, শুধু আপনার আগ্রহ থাকতে হবে। ওকে, প্রিভিয়াস অ্যাকাউন্টেন্ট বা অডিটর, সেটা তো বলেছি। রিভিউ অফ রুলস এন্ড স্ট্যান্ডার্ড, স্পেসিফিক লস এন্ড স্ট্যান্ডার্ড দ্যাট রিলেট টু ইন্ডাস্ট্রি, অর্থাৎ ওই ইন্ডাস্ট্রি রিলেটেড, মনে করেন ব্যাংক ইন্ডাস্ট্রি, তাহলে বাংলাদেশ ব্যাংকের কাছে এই ব্যাংকের ইনফরমেশন থাকবে। মনে করেন যে সে হচ্ছে গার্মেন্টস বা টেক্সটাইল, বিজিএমইর কাছে ওই কোম্পানি ইনফরমেশন থাকবে। ইন্স্যুরেন্স কোম্পানি হলে ইন্স্যুরেন্স যারা হ্যান্ডেল করে তাদের কাছে এই কোম্পানি ইনফরমেশন থাকবে। এনজিও হলে এনজিওবির কাছে ডেফিনেটলি তার ইনফরমেশন থাকবে। ঠিক আছে, তো যার লিস্টিং, মানে যাদেরকে যারা রুল করে, রুল ওভার করে বা গাইড করে, তাদের কাছে ডেফিনেটলি ওই কোম্পানি ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। সো সোর্সটা ক্লিয়ার তো, রাইট? ক্লিয়ার ম্যাম। আচ্ছা, প্রফেশনাল ক্লিয়ারেন্স লেটারের নাম কে কে শুনেছেন বা কেন দেওয়া হয়, কি হয়, কারো কি কোনো আইডিয়া আছে কি? ইয়েস ম্যাম। বলেন একটু। আসাদ, আসাদ বলছিলেন নাকি? আফসুর ম্যাম। আফসুর, হ্যাঁ আফসুর বলেন, আপনি কি দিয়েছেন বা দেখেছেন? ম্যাম আমরা দিয়েছিলাম। আচ্ছা, তো এটা আমরা কাকে দেই? ম্যাম প্রেজেন্ট অডিটরকে প্রিভিয়াস অডিটর দেয়। আচ্ছা, কেন দেয়? প্রফেশনালি যদি কোনো মানে প্রফেশনাল ওয়েতে প্রেজেন্ট অডিটরকে জানানো যে ক্লায়েন্টের কোনো প্রবলেম আছে কিনা, ইথিক্যালি কোনো সমস্যা আছে কিনা, ওটা আমরা জানাই দিই প্রফেশনাল ক্লিয়ারেন্সের মাধ্যমে। ইয়েস, এই যে একটু আগে আমরা যেটা, এই যে দেখেন কমিউনিকেট উইথ প্রেজেন্ট অডিটরস, এই জায়গাটা দেখেছিলাম না? সো কমিউনিকেট করার যে ফর্মাল ওয়ে, সেটা হচ্ছে প্রফেশনাল ক্লিয়ারেন্স লেটার। হ্যাঁ, ওভার ফোনে না, প্রথমে আপনাকে একটা ডকুমেন্টস, মানে একটা ফর্মাল ওয়েতে যেতে হবে। সো ফর্মাল ওয়েটা কি, আমরা কি করি, আগে ক্লায়েন্টকে বলি যে আপনাদের আগের কে অডিটর ছিল, তার সাথে আমি যোগাযোগ করতেছি, আপনি একটু কমিউনিকেশনের আমাকে কার সাথে করব তার ফোন নাম্বার বা মেইল আইডিটা দেন। নরমালি ক্লায়েন্টই হেল্প করে, বা যদি সে হেল্প নাও করে, মনে করেন আমি নবীনে আছি, আমি হুদাবাসী কে করতে জানতে পারবো, বা এই কাশিমে বা আরএইচে বা হাওলাদার কোন এই ক্লায়েন্টটা যেই কোম্পানি করুক না কেন, আমি কিন্তু ইজিলি যোগাযোগের রাস্তা বের করে ফেলতে পারবো, কারণ আমাদের সাথেই তো সব প্রফেশনালরা, তো আমরা একটা জায়গায় তো আমাদের বন্ডিং আছে, সো আমরা বের করে ফেলতে পারবো। বাট ফর্মাল ওয়ে হচ্ছে ক্লায়েন্টের মাধ্যম হয়ে যাওয়া। ঠিক আছে, সো ক্লায়েন্টকে আমরা রিকোয়েস্ট করবো, সে আমাদেরকে কন্ট্যাক্ট অ্যাড্রেস বা ফোন নাম্বার অথবা মেইল আইডি দিবে, আমরা এরকম একটা চিঠি তাকে পাঠাবো। কেন পাঠাবো? আমরা প্রেজেন্ট অডিটর, তারা প্রিভিয়াস অডিটর, যদি কোনো ইস্যু থাকে, যেহেতু আমার জন্য নতুন এই ক্লায়েন্ট, যদি কোনো ইথিক্যাল ইস্যু থাকে, সেটা যেন সে আমাকে জানায়, যে যাতে করে আমি নিশ্চিন্ত হতে পারি না অডিটটা আমি নিব কি নিব না। সো এখানে দেখেন একটা অডিট ফার্ম আর একটা অডিট ফার্মকে পাঠাচ্ছে, সো যাকে পাঠাবেন তার ঠিকানাটা উপরে দেখবেন। সরি, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাস স্ট্যাটিউটরি অডিটর, যাই হোক ইয়ার কোন ইয়ারের এটা লিখবেন।
আর জাস্ট ছোট দুটো প্যারা, একটা হচ্ছে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট উই হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য স্ট্যাটিউটরি অডিটর অফ এত, কোন সালের জন্য সালটা লিখবেন। আর অ্যাজ ইউ আর দ্য প্রিভিয়াস অডিটর, আপনি যেহেতু প্রিভিয়াস অডিটর ছিলেন, we will appreciate it if you kindly let us know if there is any professional reason for which we should not accept the said appointment. অর্থাৎ তেমন কোনো প্রফেশনাল ইস্যু আছে কিনা, রিজন আছে কিনা যাতে করে আমরা এই অ্যাপয়েন্টমেন্টটা নাও অ্যাকসেপ্ট করতে পারি, বা যদি এরকম কিছু থাকে আপনারা আমাকে জানান। সো তারা আপনাকে যখন রেসপন্স করবে তখন কিন্তু আপনি ইয়েস বলবেন, হ্যাঁ, বাট এবং সাথে আদার্স আরো কিছু জায়গা থেকে ইনফরমেশন নিয়ে সবকিছু মিলিয়ে আপনার কাছে যখন মনে হবে না আমি অডিটটা করতে পারবো, তাহলে আপনি অবশ্যই এটা, এই যে এখানে অলরেডি আমরা একটু ডিসকাস করেছিলাম, হ্যাঁ, এখানে যে আমার এটাও চিন্তা করতে হবে, রিসোর্সও চিন্তা করতে হবে, রেফারেন্সও চিন্তা করতে হবে, অডিটরের সাথে কমিউনিকেট করেও সেটাও আমাকে চিন্তা করতে হবে যে আমি অডিটটা নিব। সো এটা হচ্ছে ফর্মাল লেটার অডিটরের সাথে কমিউনিকেট করা। ওকে, এটা যারা দেখেননি তারা ফার্মে একটু অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, দেখবেন যে এই ধরনের লেটার আপনাদের ইস্যু করার কথা, একটু ডেমোটা দেখে নিন, ঠিক আছে। এটা থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে এরকম যে কি ধরনের, হয়তো লাইন দিতে পারে যে প্রফেশনাল ট্রান্সলেটরে নিচের কোন সেন্টেন্সটাই নরমালি ইউজ করা হয় বা কিছু, হ্যাঁ। সো এরকম 4টা সেন্টেন্স হয়তো দিয়ে দিবে আপনাকে ওর মধ্যে থেকে যে আসলে কি জানতে চাওয়া হয়, ঠিক আছে, এরকম ভাবে আসতে পারে, বা কে কাকে দেয়, কেন দেয়, এরকম কিছু হয়তো কোশ্চেন থাকতে পারে। ওকে, সো এরপরে স্লাইডে চলে যায় কমিউনিকেট উইথ প্রেজেন্ট অডিটর। সো প্রেজেন্ট অডিটরের সাথে যে কমিউনিকেট করছি, আমরা একটু আগে প্রফেশনাল লেটারটা দেখেছি, তারপরেও এখানে একটু ইস্যু কি বলছে, প্রসপেক্টিভ অডিটর শুড সিক দ্য প্রসপেক্টিভ ক্লায়েন্ট পারমিশন টু কন্টাক্ট দ্য প্রিভিয়াস অডিটর। যেটা বলছিলাম যে ক্লায়েন্টের মাধ্যম হয়ে আমরা নরমালি যাই। ইফ দিস পারমিশন ইজ নট গিভেন, the prospective auditor should consider carefully the reason for such refusal. হ্যাঁ, তো মনে করেন ক্লায়েন্ট বললো না আমার আগের অডিটরের সাথে যোগাযোগ করা যাবে না, আমি আপনাকে কোনো কন্টাক্ট অ্যাড্রেস দিব না, তাহলে আপনার কিন্তু একটু রিথিং করতে হবে কেন সে দিচ্ছে না। নিশ্চয়ই আগের অডিটরের সাথে কোনো সমস্যা হয়েছে, বা আগের অডিটরের নিশ্চয়ই কোনো কিছু বের করেছে প্রবলেম, যার কারণে সে আগের অডিটরের সাথে আমাকে কমিউনিকেট করতে দিচ্ছে না। সো এরকম যদি রিফিউজ করে, ফার্স্টে ক্লায়েন্টের কাছে আগের অডিটরের ডিটেইলসটা চাইবেন। যদি সে রিফিউজ করে, ওই রিফিউজালের কারণ অবশ্যই আপনি কেয়ারফুলি চিন্তা, ঠিক আছে, চিন্তা করে এরপরে আপনি যদি আপনার কাছে রিজনটা অ্যাকসেপ্টেবল মনে হয়, অথবা ধরেন যে অনেক বড় কোনো ইস্যু না, এটা আমিও হয়তো সামাল দিতে পারবো না অ্যাজ আ অডিটর, তাহলে আপনি চিন্তা করবেন অডিটটা নিবেন কি দিবেন। বাট যখন সে রিফিউজ করবে অবশ্যই এটা রিথিঙ্ক করবেন, কারণটা ঘাটাবেন, এটা কি অডিটরের সাইড থেকে কোনো প্রবলেম নাকি ক্লায়েন্টের কোনো বড় সমস্যা, যেটা অডিটরের কাছ থেকে আপনি জানলে হয়তো আপনারও ওই জিনিসটা নিয়ে কাজ করতে অসুবিধা হবে। সো এগুলো একটু দেখে নেবেন। কোথা থেকে যেন একটু আওয়াজ আসছে, আই থিঙ্ক আপনারা অলরেডি ক্লাসরুম গুলা জানেনই, মিউট করে রাখবেন, অপ্রয়োজনে মানে প্রয়োজন হলে আনমিউট করে কোশ্চেন করবেন, ঠিক আছে, তাহলে আমাদের আর নয়েজ হয় না। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে আমি স্লাইড বাই স্লাইড যাচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে লিখে রাখেন, আমরা ক্লাস শেষে ডেফিনেটলি সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিব, এবং পরবর্তী ক্লাসেও প্রথম 10 থেকে 15 মিনিট আমরা ব্যাক ক্লাসের কোশ্চেন গুলো আবার নিব যদি কারো কোনো থেকে থাকে, তারপর আমরা কিন্তু পরের চ্যাপ্টারে যাব। সো আপনাদের কিন্তু কোশ্চেন করার জায়গা হিউজ, আপনারা বুঝার চেষ্টা করেন, বুঝেন, কোনো জায়গা না বুঝলে ডেফিনেটলি আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। Yes, ma'am. ওকে, সো আমরা কিন্তু এখনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া থেকে মানে এনগেজমেন্ট লেটারে কিন্তু এখনো যায়নি, এনগেজমেন্ট লেটারের ডেমোটা এখনো দেখায়নি। সো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া এবং এনগেজমেন্ট লেটার দেয়া এর মাঝামাঝি জায়গায় আছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি বাট আমি টিম ডেপুট করব কিনা, অডিটটা নিব কিনা, এই রিথিঙ্কের জায়গায় কিন্তু আমি আছি, হ্যাঁ, বা চিন্তা করছি, ইনফরমেশন নিচ্ছি, বিভিন্ন ভাবে কমিউনিকেট করার চেষ্টা করছি। সো আমি এই মাঝখানে জায়গায় আছি, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা এনগেজমেন্ট লেটার, এটা মাঝখানে আছি যে আমি অ্যাপয়েন্ট থেকে এনগেজে যাব কিনা, ঠিক আছে, বা এমন কোনো ইস্যু আছে কিনা যে আমি রিজেক্ট করে দিই, ঠিক আছে, রিজেক্ট করা যায় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট, বাট একটা নির্দিষ্ট
সময়ের মধ্যে অবশ্যই তাকে তাড়াতাড়ি জানিয়ে দিতে হবে, তা না হলে সে তো আবার নতুন আরেকজনের সাথে কমিউনিকেট করতে হবে, আরেকটা অডিটর নিয়োগ করতে হবে। ওকে, সো accepting appointment এ আরো কিছু ইস্যু আছে। Ensure that the outgoing auditor's removal or resignation has been properly conducted in accordance with national legislation. আপনারা জানেন যে লিস্টেড কোম্পানি বা লিস্টেড ব্যাংক গুলোতে 3 বছর পর পর কিন্তু অডিটর চেঞ্জ হয়, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অ্যাক্টেই বলা আছে বা রুলসেই বলা আছে। সো এই 3 বছর যে সে আগের অডিটর ছিল কিনা 3 বছর, বা তার রিমুভ মানে তাকে রিমুভ করে আপনাকে অ্যাপয়েন্ট করছে, এটা আপনার ল এবং রেগুলেশন অনুসারে হয়েছে কিনা সেটা আপনারা কি জানেন যে অডিটর অ্যাপয়েন্টমেন্ট অথবা অডিটর রিমুভ কিসের মাধ্যমে হয়, কোথায় হয়? কোনো আইডিয়া ma'am. আছে? না ম্যাম জানি না। মিস AGM এজিএম এ হয়, এজিএম এ আপনি হয়। কিছু বলতে চাচ্ছিলেন মমিনা? এজিএম এর মাধ্যমে হয় না? আফসু নো ম্যাম, কোনো আইডিয়া নেই সম্পর্কে। ম্যাম এজিএম এর নাম শুনেছেন? এজিএম কোম্পানির এজিএম হয়। জি ম্যাম। ইয়েস ম্যাম। Annual general meeting. সো ওই এজিএম এই কিন্তু নেক্সট ইয়ারের অডিটর কে হবে, তার রিমিনারেশন এগুলো সব ঠিক করা হয়। ঠিক আছে, আপনারা যে কোনো একটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট নামাবেন, ওইখানে কিন্তু এজিএম এর কপিটা দেয়া থাকে, যে বছরে একবার যে অ্যানুয়াল জেনারেল মিটিং হয় ওটার কপিটা দেয়া থাকে, ওখানেই কিন্তু একটা এজেন্ডা থাকে আগামী বছর অডিটর কে হবে, তার রিমিনারেশন কি হবে। সো আপনি যদি এই বছর নতুন হন, পরবর্তী বছর ডেফিনেটলি আপনি অডিট করবেন, তার পরের বছরও আপনি অডিট করবেন। বাট 3 বছর হয়ে গেলে ওই থার্ড ইয়ারের এজিএম এ নতুন একে রিমুভ করবে, যে হ্যাঁ 3 বছর হয়ে গিয়েছে, অ্যাক্ট অনুসারে রুলস রেগুলেশন অনুসারে একে এবার রিমুভ করতে হবে, এই অডিটরকে নতুন আরেকটা অডিটর নিয়োগ করতে হবে। সো এজিএম ছাড়া অডিটর রিমুভ করা যায় না, অডিটর অ্যাপয়েন্ট করা যায়। ক্লিয়ার? এজিএম ছাড়া অডিটর ma'am. রিমুভ করা যায় না, অডিটর অ্যাপয়েন্ট করা যায় না, কারণ ওই এজিএম এর শেয়ার হোল্ডার সবাই থাকে। সো তাদের অবশ্যই মতামত জানার দরকার আছে, কে অডিটর, তার রিমিনারেশন কত, বা কাকে নিয়োগ দেওয়া হলো, কিসের বেসিসে নিয়োগ দেওয়া হলো, সমস্ত কিছু। সো আপনাকে যদি নিয়োগ দেয়, ডেফিনেটলি আপনি তাকে বলবেন, ভাই আপনি যে আমাকে অ্যাপয়েন্ট করেছেন, এজিএম এর কপিটা যদি একটু আমাদেরকে পাঠান, দেখবেন উনি আপনাকে পাঠাতে বাধ্য। সো এর মাধ্যমে আপনি যে অ্যাপয়েন্ট হয়েছেন, আপনি যে ভ্যালিড ভাবে অ্যাপয়েন্ট হয়েছেন সেটাও এনশিওর হয়ে যায়, এবং আগের অডিটর যে রিমুভ হয়েছে সেটাও যে ভ্যালিড ওয়েতে, সেটাও আপনার কাছে এনশিওর হয়ে যায়। ঠিক আছে, কারণ এটা কেন হয়, কিছু কিছু টাইমে দেখা যায় যে অডিটরের সাথে মিল হচ্ছে না, 3 বছর এই অডিটর অডিট করার কথা, মাঝখান দিয়ে 1 বছর পরে সে অডিটর চেঞ্জ করতে। ঠিক আছে, সো ওই এজিএম এর কপিতে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি মানে তাকে কি ভ্যালিড ভাবে রিমুভ করা হয়েছে নাকি অন্য কোনো ভাবে। ঠিক আছে, সো যদি মানে তাদের ভিতরে মতনৈক্যের কারণে যদি ইয়া হয়, রিমুভ করে দেওয়া হয়, এটাও আপনি চিন্তা করবেন যে তাকে 1 বছর পর কেন রিমুভ করে দেওয়া হলো, সেটা কি অডিটরের কোনো প্রবলেম ছিল নাকি ক্লায়েন্টের কোনো সমস্যা ছিল। ঠিক আছে স্যার, রিমুভাল এবং অ্যাপয়েন্টমেন্ট এটা ভ্যালিড কিনা দেখবেন, এটা আপনাদের দেখা দায়িত্ব। ঠিক আছে, তারপর এগুলো যখন ঠিক থাকবে তারপর এনগেজমেন্ট লেটার সাবমিট করবেন, যদি সমস্ত কিছু আপনার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়। আচ্ছা, এখানে আরো একটা দুইটা স্লাইড আছে অ্যাপয়েন্টমেন্টের, ওই যে অ্যাপয়েন্টমেন্টের এনগেজমেন্ট লেটারের মাঝখানের আরো দুই একটা জিনিস একটু চিন্তা করার বিষয় আছে। কি রকম? Where the outgoing auditors have fees still owing by the client, the new auditors need not decline any appointment solely for this reason. মনে করেন যে আমি হচ্ছে এই বছরের অডিটর, আমি নতুন অ্যাপয়েন্ট হলাম, গত বছর অডিটরের কাছে আমি প্রফেশনাল ক্লিয়ারেন্স লেটার লিখলাম, সে আমাকে অন্য কোনো ইস্যু না বলে বললো কি যে ও তো ফি দিতে চায় না। ঠিক আছে, সে তো ফি দিতে চায় না, এটা আমার কাছে অনেক বড় একটা সমস্যা। ওকে, লাস্ট ইয়ার অডিটর আপনাকে জানালো, এখন আপনি আসলে ওই ফি যদি পরেও পান সেটা আপনার জন্য ইস্যু কিনা। মনে করেন যে আমি একটা কোম্পানির এই কোম্পানিটার অডিট নিলাম, এটার ফি হচ্ছে মনে করেন 5 লাখ টাকা, আমার কোম্পানির খরচই অনেক অনেক কোটি টাকার মতো, 5 লাখ টাকা যদি কিছুদিন পরেও পাই অসুবিধা নেই, আমার অন্যান্য ক্লায়েন্টের ইনকাম দিয়ে আমি মোটামুটি চলতে পারছি। সো আসলে কি ফি দেয় কিনা এটা একটা ইস্যু, যদি দেরি করে দেয় সেটা আরেকটা ইস্যু, যদি দেরি করে দেয় সেটা যদি আপনার
ফার্মের জন্য কোনো ইস্যু না হয়, আপনার জন্য কিন্তু এই অ্যাকসেপ্ট করাটা কোনো ইস্যু না। বাট এমন যদি হয় অডিট করলেন, আগের বছর অডিটরও টাকা পায় না, 1-1.5 বছর হয়ে গেছে, আপনারও এরকম 1.5-2 বছর ঘুরালো, আপনি এরকম একটা বড় অডিট করলেন, এতগুলো লোক নিয়োগ করলেন, অথচ টাকাটা পাচ্ছেন, আপনার জন্য এরকম একটা মানে এই ক্লায়েন্টের টাকাটা আপনার জন্য একটা বেশ বড় একটা ইনকাম সোর্স, তাহলে আপনি চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি যদি ফি না পাই বা যদি অনেক দেরিতে পাই, এটা আমার জন্য প্রবলেম কিনা। যদি এক এক ফার্মের জন্য এটা প্রবলেম হতে পারে, আবার কারোর জন্য প্রবলেম নাও হতে পারে। এখন ফি দেরিতে পাওয়া যদি আপনার জন্য প্রবলেম না হয়, তাহলে আপনি ইজিলি অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করবেন। বাট এটা যদি আপনার কাছে প্রবলেম মনে হয়, না ভাই আমার এত বড় একটা কাজ করব, এই টাকাটা যদি না পাই আমি অনেক কিছু দিতে পারবো না, অনেক এক্সপেন্স আছে, সো এরা যদি ফি নিয়ে এরকম করে, আমার মনে হয় না আমি অডিটটা করব, সেটা আরেকটা ইস্যু। হ্যাঁ, সো আপনার প্রিভিয়াস অডিটর এই ইস্যুটা জানানোর পরে শুধুমাত্র এই ইস্যুর বেসিসে আপনি রিজেক্ট করে দিবেন না অডিট। আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি কতদিন ধরে সে টাকা দেয় না, বা অ্যাকচুয়ালি কি সে ফি দেয়ই না, নাকি দিলেও দেরি করে দেয়। যদি অ্যাকচুয়ালি নাই দেয়, তাহলে তো আপনি এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করা না করারই কথা। আর যদি দেরি করে দেয়, সেটা যে আপনার ফার্মের ইনকামের উপর বা আপনার ইয়ার উপর, ফান্ডের উপর কোনো ইফেক্ট না ফেলে, আপনি অ্যাপয়েন্টমেন্ট ইজিলি অ্যাকসেপ্ট করতে পারেন। যদি তাকে ইফেক্ট ফেলে, তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্টটা অ্যাকসেপ্ট করবেন না। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা চিন্তা করার ইস্যু। আচ্ছা তানভীর আলম, আপনার কোশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি পরে। আচ্ছা, এটাই অ্যাকসেপ্টিং অ্যাপয়েন্টমেন্টের লাস্ট আরেকটা স্লাইড। সেটা হচ্ছে, আমি জাস্ট এটা বুকিশ কথাবার্তায় না গিয়ে আপনাদেরকে এমনি বুঝাই। মনে করেন যে আপনার ডকুমেন্টস যেগুলো আপনার অডিটের সময় লাগে, প্রিভিয়াস ইয়ারের অডিটর ফি দিচ্ছে না দেখে, মানে ক্লায়েন্ট ফি দেয় না দেখে অডিটর কি করেছে, ওর মূল কিছু ডকুমেন্টস, মনে করেন মেমোরান্ডাম, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস, যেগুলো আপনার অডিটে, এই অডিটে আপনি যখন শুরু করবেন তখন লাগবে, এই ধরনের ইম্পর্টেন্ট কিছু জিনিস সে কি করেছে, রেখে দিয়েছে তার কাছে, যে তুমি যদি ফি না দাও তোমার ডকুমেন্টস দিব না। ঠিক আছে, সো এই ইস্যুতে আপনি অডিটরের অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, সেটা আপনি ভাববেন যে এই ইনফরমেশন গুলো তো আমার লাগবে। সো এইগুলো ক্লায়েন্টকে বলবেন যে ভাই আপনি আপনার ফি ক্লিয়ার করে ওই ডকুমেন্টস গুলো আপনার কাছে আনান, তাহলে আমি আপনার অ্যাপয়েন্টমেন্টটা অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ না। ঠিক আছে, সো এরকম মাঝে মধ্যে, জানি না এই ধরনের ঘটনা ঘটে কিনা, আমি দেখিনি, বাট এরকম হয়তো বা হতে পারে যে ফি দিচ্ছে না, বা সে একটু ইয়ে করেছে, ফি দিবে না, এরকম কারণে হয়তো অডিটর তার কিছু মূল ডকুমেন্টস তার কাছে রেখে দিল, অ্যাজ আ ব্ল্যাকমেইলও হতে পারে, অথবা মানে বন্ধক হিসেবেও রেখে দিতে পারে, আপনি ফি দেন তাহলে আপনার ডকুমেন্টস গুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, কারণ সে তো কাজ করেছে, সে তো ফিটা প্রাপ্য। সো এই ডকুমেন্টস গুলো যদি অডিটরের কাছে থেকে থাকে, ক্লায়েন্ট যদি সেগুলো উদ্ধার করতে না পারে, এবং সেটা যদি আপনার এই টাইমের অডিটে যদি সেটা দরকার হয়, আপনি সেই ইনফরমেশন বা ডকুমেন্টস গুলো যতক্ষণ না পর্যন্ত ক্লায়েন্টের কাছে থাকবে বা আসবে, আপনি অডিট অ্যাকসেপ্ট করবেন না বা অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করবেন না। ঠিক আছে, সো এটাও কিন্তু একটা ভাবনার বিষয়। সো আর কিছু না, মোটামুটি এই এতক্ষণ যা কথা বললাম ডকুমেন্টস নিয়ে, ফি নিয়ে, তার অ্যাপয়েন্টমেন্ট রিমুভাল, এটার ভ্যালিডিটি নিয়ে, তারপরে কমিউনিকেশন নিয়ে, তারপরে হাই রিস্ক লো রিস্ক নিয়ে, সোর্সেস অফ ইনফরমেশন নিয়ে, সবকিছু যদি ওকে থাকে, আপনি ডেফিনেটলি অডিটটা অ্যাকসেপ্ট করবেন, অ্যাপয়েন্টমেন্টটা অ্যাকসেপ্ট করবেন। আর ওই অ্যাকসেপ্ট যে করেছেন সেটা হচ্ছে এনগেজমেন্ট লেটারের মাধ্যমে জানিয়ে দিতে হয়। অর্থাৎ এনগেজমেন্ট লেটার দেয়া মানেই হচ্ছে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ আপনি তার অডিটটা অ্যাকসেপ্ট করেছেন এবং অডিট টিমটা পাঠিয়েছেন। আমরা নর্মালি ফোনেই বলে দিই যে হ্যাঁ সবকিছু খোঁজ খবর নিয়ে যদি দেখি ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ফোনেই বলি যে ভাই আপনার অডিটটা অ্যাকসেপ্ট করছি, আমরা টিম পাঠাবো। তো যখন সময় হয়, সে যখন ফোন দিবে ভাই অডিটটা শুরু করা দরকার আমাদের, তখন আপনি এনগেজমেন্ট লেটার আপনার কোম্পানি পার্টনার দ্বারা সাইন করে, অডিট ফার্মের পার্টনার দ্বারা সাইন করে এনগেজমেন্ট লেটার দিয়ে টিমটাকে ডেপুট করা মানেই রিটেন হয়ে গেল যে আপনি ওদের অ্যাপয়েন্টমেন্টটা অ্যাকসেপ্ট করেছেন এবং আপনি অডিটটা করছেন। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ক্লিয়ার সবাই? Yes, ma'am. Yes, ma'am. জি Yes, ম্যাম। ma'am. তো
এটা হচ্ছে কন্টেন্টস অফ অডিট এঙ্গেজমেন্ট লেটার। সো এটা কিন্তু আপনাদের ইজিলি মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, হয়তো 3টা বা 4টা অপশন দিতে পারে যেটা কোন কোন কন্টেন্টস গুলো হচ্ছে অডিট এঙ্গেজমেন্ট লেটারের কন্টেন্টস, হয়তো এটার মধ্যে একটা অন্য অন্য কন্টেন্টস দিয়ে দিতে পারে। ওকে, সো আপনি ওইটাকেই দিবেন যে হ্যাঁ এটা কন্টেন্টস না, বাকিগুলো কন্টেন্টস। ঠিক আছে, এরকম ভাবে আসতে পারে। সো কন্টেন্টস গুলো ইউনুস বলছে যে সাউন্ড আসছে না, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। Yes, ma'am. ইয়েস ম্যাম, শুনতে Yes, পাচ্ছি। ma'am. Loud and তাহলে clear. ইউনুস শুনতে পাচ্ছি। আপনার ইন্টারনেটে বোধহয় একটু প্রবলেম আছে। হ্যাঁ, আর আরেকজন তানভীর আলম কোশ্চেন করেছিলেন যেটা যে আপনার কাজিনের অর্গানাইজেশনে আপনি অডিট করতে পারবেন কিনা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা কুন্ডুদা আপনাদেরকে পড়াবে, এটা চ্যাপ্টার 15 এর ডিটেইলস আছে, তখন ইনশাআল্লাহ ডিটেইলস, কারণ এটা এখন আমি ব্যাখ্যা করতে গেলে অনেকগুলো কথা বলতে হবে। ওই চ্যাপ্টারে আপনি ইজিলি এটার একদম ডিটেইলসটা পেয়ে যাবেন। ওকে তানভীর, সো Okay, ma'am. দাদাকে এই কোশ্চেনটা করেন বা ওই চ্যাপ্টার পড়ালে আপনি ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। সো কন্টেন্টস অফ অডিট এঙ্গেজমেন্ট লেটার। সো অডিট এঙ্গেজমেন্ট লেটার তো কে কে দেখেছেন, দু একজন বোধহয় রেসপন্স করছিলেন। আপনারা কি এই কন্টেন্টস গুলো সম্পর্কে আইডিয়া আছে যে কি কি থাকে, নাকি অ্যাজ এ জুনিয়র হিসেবে শুধু জানেনই যে অডিট এঙ্গেজমেন্ট লেটার দিতে হয়, ভেতরটা কখনো খুলে দেখেননি বা পড়েননি, এরকম কি? কেউ কি এঙ্গেজমেন্ট লেটারটা পড়েছেন কিনা, দেখেছেন কিনা সেটা জানতে চাচ্ছি। ম্যাম এখনো দেখিনি। আচ্ছা, কোন ফর্মে আছেন আপনি তানভীর? Yes, ma'am. আপনি কোন ফার্মে? Shubhankar and Company. ও আচ্ছা, মোস্তফা? ম্যাম মাসুদ আলতাফ এন্ড কম। আচ্ছা, দিদারুল? ম্যাম এক মিনিট। ও দিদারুল, আপনার তো দেখার কথা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, প্রত্যেকটা ফার্মেই এটার প্র্যাকটিস থাকার কথা বা থাকা উচিত। আপনারা যারা দেখেননি অবশ্যই এটা একটু সার্চ করবেন, যারা অডিট করছে বা একটু বড় ক্লায়েন্ট গুলোতে সব অডিটেই এটা মেনটেন করার কথা। সো একটু ফার্মে একটু খোঁজ করে দেখবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের অডিটিং স্ট্যান্ডার্ড যেটা বলছিলাম, আইসা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং এর 220 সেকশনে এটা আছে যে অডিট এঙ্গেজমেন্ট লেটার অডিটরকে দিতে হবে ক্লায়েন্টকে। ঠিক আছে, এঙ্গেজমেন্ট লেটার দেওয়াটা বাধ্যতামূলক একরকম। আমরা হয়তো এটা প্র্যাকটিস করি না, বাট এটার প্র্যাকটিস উচিত। ঠিক আছে, কেন উচিত এটা যখন পড়াবো তখন ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, এটা একটু আগে। সো আমি কন্টেন্টসে একটু জাস্ট দেখালাম, তার আগে আমি একটু এটাতে যাই যে দেখতে কেমন। হ্যাঁ, আপনাদের বই তো বোধহয় একটা ডেমো দেওয়া আছে না এঙ্গেজমেন্ট লেটারে? দেখবেন একটু বইটা খুলে টুলে দেখতে হয় মাঝে মাঝে। ঠিক আছে? ইয়েস ম্যাম, আছে ম্যাম। হ্যাঁ আছে। অর্ডার করুন আপনার পছন্দের বার্গার আর মাস জুড়ে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্ট। ফাইনালি আজকে অপূর্ব ভাই। এক্সকিউজ মি ভাই কন্ট্রোল করেন। মার্জিয়া হোস্ট, মার্জিয়া আপনি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, মিউট করে দিয়েছি। ওকে, আপনি একটু কেয়ারফুল থাকেন। হ্যাঁ, জি ম্যাম। সো আমরা একটু দেখি, যেহেতু এঙ্গেজমেন্ট লেটার আমরা জানি যে পার্টনারের কাছ থেকে ক্লায়েন্টে যায়, সো যে ক্লায়েন্ট তাকে অ্যাড্রেস করতে হবে, এটাই স্বাভাবিক। সো অ্যাড্রেস সে, আর সাবজেক্ট হচ্ছে অডিট এঙ্গেজমেন্ট লেটার ফর এবিসি কোম্পানি লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড, যে ইয়ারের জন্য আপনি অডিট করছেন সেটা এখানে উল্লেখ করবেন। সো আমরা একটু পড়ি। প্রথমেই একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। ডিয়ার স্যার, following our appointment as auditor of the ABC company, মানে আপনার কোম্পানি তো, for the year ended 31st December 2020, যে ইয়ারের জন্যই হোক সেটা ওভাবে লিখতে হবে। We are pleased to set out below our responsibilities as auditor and our understanding of further audit related services you require us to perform. অর্থাৎ আমি অডিটর হিসেবে আমার পার্টনার বলছে কি যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা যেটা এই সালের জন্য আমাকে অ্যাপয়েন্ট করেছেন, আমরা সেখানে আমাদের রেসপন্সিবিলিটি প্লাস আমরা কি করতে হবে, কি সার্ভিস দিব, সেটা হচ্ছে সেটা সম্পর্কে বিস্তারিত দিয়েই আপনাকে এই এঙ্গেজমেন্ট লেটারটা ইস্যু করছি। তারপরে কি অবজেক্টিভ এন্ড স্কোপ অফ দ্য অডিট, অর্থাৎ এই যে এঙ্গেজমেন্ট লেটারটা দিচ্ছি
আমাদের তো এটা দেওয়ার উদ্দেশ্য কি, যে তার সাথে আমার একটা কন্ট্রাক্ট বা আমি কি করব, তার কি দায়িত্ব, সেটা আমরা একটু ব্যাখ্যা করে দেই। ঠিক আছে, সো অবজেক্টিভ এন্ড স্কোপটা দেখি। You have requested that we audit the financial statement of the company, which comprises financial position, statement of profit and loss, statement of changes in equity, statement of cash flow. We are pleased to confirm our acceptance and our understanding of this audit engagement by means of this letter. ঠিক আছে, so কি বলছে যে আপনি যে রিকোয়েস্ট করেছেন অডিট করার জন্য আপনার কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেখানে ফাইন্যান্সিয়াল পজিশন আছে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আছে, ক্যাশ ফ্লো আছে, চেঞ্জেস ইন ইকুইটি আছে, নোটস আছে, সো এইটা অডিট করার জন্য আপনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন এবং আমরা we are pleased to confirm our acceptance and our understanding of this audit engagement by means of, অর্থাৎ এই লেটারের মাধ্যমে আমরা অ্যাকসেপ্ট করছি অডিটটাকে এবং আমরা আপনাদের যে উদ্দেশ্যটা আপনারা আমাদেরকে নিয়োগ করেছেন সেটা বুঝেছি এই লেটারের মাধ্যমে, সেটা জানিয়ে দিই। অর্থাৎ মানে বাই ফর্মালি বলতে গেলে এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করেছি সেটা। আর অবজেক্টিভ দেখেন কি উদ্দেশ্য, এঙ্গেজমেন্ট লেটার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে the objective of our audit are to obtain reasonable assurance about whether the financial statement as a whole are free from material statement whether due to fraud and error। অর্থাৎ এই যে আমরা অডিট করছি, এই অডিটের মূল উদ্দেশ্যটা হচ্ছে, বা আপনি যে আমাদের অডিটে অ্যাপয়েন্ট করেছেন, এটার মূল উদ্দেশ্য হবে হচ্ছে একটা রিজনেবল অ্যাসুরেন্স দেয়া, যেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যাটেরিয়ালি মিসস্টেটেড আছে কিনা কিংবা কোনো ফ্রড এররের কোনো সম্ভাবনা আছে কিনা, এগুলো আমরা আপনাদেরকে একটা অডিটর রিপোর্টের মাধ্যমে জানিয়ে দেব। আমি গত ক্লাসে কিন্তু একটা অডিটর রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে কিন্তু রিজনেবল অ্যাসুরেন্স কথাটা লেখা ছিল, দেখিয়ে দিয়েছি এবং এটাও বলেছি যে ফ্রড এরর ধরা কিন্তু আমাদের কাজ না, আমরা ফ্রড এররের ইন্ডিকেশনটা দেই যে হ্যাঁ এখানে আপনাদের ফ্রড থাকতে পারে, কারণ আমরা তো 100% চেক করি না। 100% চেক না করলে আপনি কখনোই কত টাকা ফ্রড হয়েছে, কত টাকার ভুল হয়েছে, এগুলো এক্সাক্ট ফিগার বলতে পারবেন না। সো অডিটরের উদ্দেশ্য হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স দেয়া, সেটা তাকে প্রথমেই এঙ্গেজমেন্ট লেটারে বলে দেয়া হচ্ছে, তাহলে তার আর ওই এক্সপেকটেশন থাকবে না যে অডিটর 100% চেক করবে, অডিটর অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেবে। ওকে, সো প্রথমেই তার ভুলগুলো যেগুলো হতে পারে, যে এক্সপেকটেশন গ্যাপ তার সাথে আমার হতে পারে, সেগুলো আমি এঙ্গেজমেন্ট লেটারের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে প্রথমটা কি, প্রথম উদ্দেশ্য হচ্ছে যে রিজনেবল অ্যাসুরেন্স দিব আমরা যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি ম্যাটেরিয়ালি মিসস্টেটেড কিনা, ফ্রি কিনা কিংবা ফ্রড এররের কোনো পসিবিলিটি আছে কিনা, এটা আমরা একটা অডিটর রিপোর্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তারপরে কি, reasonable assurance is a high level of assurance but it is not a guarantee that an audit conducted in accordance with ISA will always detect a material misstatement when it exists। অর্থাৎ ওই যে আপনারা প্রথম একদিন কোশ্চেন করেছি অ্যাবসলিউট অ্যাসুরেন্স কেন দেওয়া পসিবল হয় না, সো এখানে আমি ক্লায়েন্টকে বুঝিয়ে দিচ্ছি যে রিজনেবল অ্যাসুরেন্স হচ্ছে হাই লেভেল অফ অ্যাসুরেন্স, এটাতে গ্যারান্টি দেওয়া হয় যে হ্যাঁ আপনার মোটামুটি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা, বাট এটা 100% আপনাকে সিউরিটি দিবে না। আমি যে অডিটটা করব এটাতে 100% আপনাকে কোনো সিউরিটি দিব না, এবং স্ট্যান্ডার্ড অফ অডিটিং ও বলা হয়েছে যে তুমি রিজনেবল অ্যাসুরেন্স দিবা অডিটর হিসেবে, তুমি কখনোই অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিবা না। সো আমরা তাকে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে কিনা এটা এনশিওর করব, ম্যাটেরিয়ালি মিসস্টেটেড হচ্ছে কিনা এটা এনশিওর করব, ফ্রড এররের সম্ভাবনা আছে কিনা এটা তাকে জানিয়ে দিব, বাট তার ফ্রড এন্ড এররের অ্যাকচুয়াল হিসাব কিংবা তাকে অ্যাবসলিউট অ্যাসুরেন্স কখনোই দিব না। Misstatement can arise from fraud and error and are considered material if individually or aggregate। এগুলো আমরা ফ্রিতে যখন ম্যাটেরিয়ালিটি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ডিসকাস করব এগুলো আমরা দেখব, বাট এখানে একটু জাস্ট আমি সামারি দেখছি যে অবজেক্টিভটা কি থাকে অডিটের। এঙ্গেজমেন্ট লেটারে একটা পার্ট হচ্ছে, একটা কন্টেন্টস হচ্ছে অবজেক্টিভ এন্ড স্কোপ অফ দ্য অডিট। তো স্কোপটা কি, এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু আমি অডিট করি, স্কোপ তো ওটাই আমার, তাই না? সাবজেক্ট ম্যাটার আপনাদের ফার্স্ট দিন পড়িয়েছিলাম না, ফার্স্ট চ্যাপ্টারের সাবজেক্ট ম্যাটার কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো ওটাই স্কোপ, আপনাকে কাজ করতে হবে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে, এটার ফাইন্যান্সিয়াল পজিশন, প্রফিট এন্ড লস, চেঞ্জেস ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, নোটস, এটা হচ্ছে আপনার স্কোপ।
মানে আপনি এটার মধ্যেই ঘোরাফেরা করতে হবে অ্যাজ অডিট। আর অবজেক্টিভ কি, একটা রিজনেবল অ্যাসুরেন্স দেয়া, ট্রু এন্ড ফেয়ার ভিউ আছে কিনা, ম্যাটেরিয়াল মিসস্টেটেড কোনো পসিবিলিটি আছে কিনা, এগুলো এনশিওর করা। একেবারে সামারি যদি আমি বলি, সো এখান থেকে আমাদের যদি কোশ্চেন হয় যে এনগেজমেন্ট লেটারে কন্টেন্টস স্কোপ অফ অডিটে কি থাকে, এটা হয়তো 2-3টা সেন্টেন্স দিবে, আপনি সেখান থেকে অ্যান্সার করতে পারবেন। বা অবজেক্টিভ কি, হ্যাঁ এনগেজমেন্ট লেটারের অডিটের অবজেক্টিভ কি, সো এখান থেকে আপনার যদি ধারণা থাকে আপনি কিন্তু ইজিলি বলতে পারবেন বা অ্যান্সার করতে পারবেন। ওকে, তারপরে কি রেসপন্সিবিলিটিস অফ অডিটর, অডিটরের রেসপন্সিবিলিটি কি, অর্থাৎ এনগেজমেন্ট লেটারেই কিন্তু আমি তাকে ডিটেলস বলে দিচ্ছি যে তোমার দায়িত্ব কি, আমার দায়িত্ব কি, এই অডিটের উদ্দেশ্য কি, এই অডিটের স্কোপ কি, এই অডিটের ফি কত, মানে তার সাথে এগ্রি হয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। সো এনগেজমেন্ট লেটারে এত কিছু বলে দেওয়ার পরে তার সাথে তো আমার এক্সপেকটেশন গ্যাপ কিংবা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা না, রাইট? সো Yes, ma'am. আমরা কিন্তু এই এনগেজমেন্ট লেটার দিয়েই তার সাথে আমার যত রকম পরবর্তীতে প্রবলেম হওয়ার পসিবিলিটি থাকে সেগুলো অলরেডি মিট আপ করে ফেলি। সো এটা খুবই জরুরি। আপনারা এখন থেকে যে কোনো অডিটে ডেফিনেটলি আপনাদের ডিরেক্টর বা ম্যানেজার বা পার্টনারকে বলবেন যে আমরা দেখেছি এনগেজমেন্ট লেটার দেওয়াটা বাধ্যতামূলক, সো এনগেজমেন্ট লেটার দিলে কিন্তু অনেক জায়গা থেকে আপনারা সেফ থাকেন, কারণ পরবর্তীতে সে বলতে পারবে না যে না এটা তো আপনাদের করা না, এটা তো কোথা থেকে আসলো। সো এখানে কিন্তু ক্লিয়ার করা আছে সে কি করবে, আপনি কি করবেন। সো সে আপনাকে কোনো অযাচিত কোনো কিছু দিয়ে চাপাতে পারবে না যে না অডিটররা তো এই জিনিসটা করে, আরে আমার রেসপন্সিবিলিটি তো আমি অলরেডি ডেসক্রাইব করেই দিয়েছি, সো আমি আমার রেসপন্সিবিলিটির মধ্যেই থাকবো। দেখেন এখন অডিটর রেসপন্সিবিলিটি এখানে দেয়া আছে, আইসাতে কিছু জিনিস বলা আছে যে আমাদের রেসপন্সিবিলিটি কি থাকে অ্যাজ অডিটর। প্রথমে আমি এখানে অনেক বড় করে দেয়া, আমি একটু সামারি করে আপনাকে বলে দিচ্ছি। and assess the risks of material misstatement, অর্থাৎ কোনো বড় কোনো প্রবলেম আছে কি সেটা খুঁজে বের করা। বড় যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা কিন্তু বলি যে আনকোয়ালিফাইড ওপিনিয়ন বা ট্রু এন্ড ফেয়ার ভিউ দিচ্ছে। সো বড় কোনো প্রবলেম আছে কিনা সেটা আইডেন্টিফাই করা হচ্ছে অডিটরের মূল কাজ। অর্থাৎ প্রবলেম যদি থেকে থাকে সেটা তাকে জানিয়ে দেওয়া, বা এরর যদি কোনো থেকে থাকে সেটার কোনো ইন্ডিকেশন যদি আপনি অডিট করতে গিয়ে পান যে হ্যাঁ এখানে ফ্রড হতে পারে, আমি কিছু স্যাম্পল বেসিসে কাজ করেছি সেখানে আমার মনে হয়েছে এখানে ফ্রডের সম্ভাবনা আছে, সেটা তাকে আপনি ওভাবে জানিয়ে দেন। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে obtain an understanding of internal control relevant to the audit in order to design, মানে অর্থাৎ তার কন্ট্রোলটা কেমন, এই কোম্পানির কন্ট্রোলটা কি উইক নাকি স্ট্রং। ঠিক আছে, আপনি কিন্তু অডিট করতে গেলেই বুঝতে পারবেন, কথা বলতে গেলে বা তাদের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টে অডিট করলেই কিন্তু বুঝতে পারবেন যে এই কোম্পানির টোটাল অবস্থাটা কি। সো আপনার অ্যাজ আ অডিটর দায়িত্ব হচ্ছে যদি ইন্টারনাল কন্ট্রোলে কোনো উইকনেস থেকে থাকে সেটা বের করা এবং সেটা ইন্টেন্ডেড ইউজারকে জানিয়ে দেয়, রাইট? সো এটা হচ্ছে 2 নাম্বার রেসপন্সিবিলিটি অডিটর। থার্ড কি, evaluate and appropriate of accounting policies used and reasonableness of accounting and related disclosure, অর্থাৎ তার যে অ্যাকাউন্টিং পলিসি, ওই যে আপনার নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখবেন অ্যাকাউন্টিং পলিসি থাকে প্রত্যেকটা কোম্পানি। সো অ্যাকাউন্টিং পলিসি গুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তারপরে যে সে যে এস্টিমেটেড ফিগার ইউজ করে, সে যে বলছিলাম প্রভিশন বা আদার্স যেগুলো ইউজ করে সেটা রিজনেবল কিনা, তার সমস্ত কিছু ডিসক্লোজার সবকিছু ঠিকঠাক আছে কিনা, এটা কিন্তু আমাদের অডিটর হিসেবে আমাদের জানিয়ে দেওয়া উচিত থাকে। সো এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমরা যখন অডিট শেষ করব তখন তাকে তার অ্যাকাউন্টিং পলিসি নিয়ে, তার এস্টিমেটেড ফিগার নিয়ে, তার সমস্ত কিছু নিয়ে, ডিসক্লোজার রিলেটেড ডিসক্লোজার সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা নিয়ে কিন্তু ডেফিনেটলি আমাদেরকে কমেন্টস করতে হবে। আপনার অডিটর রিপোর্টে দেখবেন এই রেসপন্সিবিলিটি অফ অডিটর, আপনাদেরকে যেটা অডিটর রিপোর্ট শেয়ার করেছি দেখবেন একটা পার্ট আছে রেসপন্সিবিলিটিস অফ দ্য অডিটর। হ্যাঁ, যে অডিটর ম্যানেজমেন্টকে জানাচ্ছে যে এইটা ঠিকঠাক ছিল। ঠিক আছে, আমি অডিটর রিপোর্ট নিয়ে আরেকবার ডিসকাস করবো, তারপর আপনাদেরকে যেহেতু দিয়েছি আপনি একটু খুলে দেখেন, ওখানে কিন্তু অডিটর রিপোর্টে এই একটা পার্ট আছে যে অডিটর হিসেবে আমি যে রেসপন্সিবিলিটি গুলো বা অডিট যে করেছি তারপরে এই ইস্যুগুলো নিয়ে কিন্তু আমি তাকে বলি যে আপনার মানে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে কিনা, কিংবা ইন্টারনাল কন্ট্রোল ঠিক আছে কিনা, কিংবা অ্যাকাউন্টিং পলিসি অ্যাপ্রোপ্রিয়েট কিনা,
অ্যাকাউন্টিং এস্টিমেট রিজনেবল কিনা, এগুলো নিয়ে কিন্তু আমরা কমেন্টস করি। তারপরে কি conclude on the appropriateness of management use of going concern কোনো থ্রেট আছে কিনা, অর্থাৎ এমন কিনা যে 12 মাস চলার মতো অবস্থায় কোম্পানি নাই, ঠিক আছে, এরকম কোনো ইস্যু আছে কিনা সেটাও কিন্তু অডিটর হিসেবে আমি জাজ করি এবং সেটা নিয়ে কমেন্টস করি অডিটরস রিপোর্টে। ইভালুয়েট ওভারঅল প্রেজেন্টেশন, স্ট্রাকচার, কন্টেন্ট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশন ঠিক আছে কিনা, স্ট্রাকচার ঠিক আছে কিনা, কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা, ডিসক্লোজার গুলো ঠিক আছে কিনা, সমস্ত কিছু অডিটর হিসেবে আমি দেখি অডিট করার সময় এবং সেটা নিয়ে কমেন্টস করি। অডিটর রিপোর্ট আপনাদের সামনে আছে, একটু দেখি। আমি একটু খুলছি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, তাহলে আপনি দেখা দিতে পারবো যে অডিটর রিপোর্ট আমরা কোথায় এই জিনিসগুলো লিখি। এই যে এটা তো আপনাদের সাথে বোধহয় আমি শেয়ার করেছিলাম, রাইট? সবাই পেয়েছেন না এটা? পেয়েছি। ইয়েস ম্যাম। আচ্ছা, এই যে এখানে অডিটরস রেসপন্সিবিলিটি ফর দ্য অডিট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন? এটা অডিটরস রিপোর্টের একটা পার্ট, যেটা আমরা মানে অডিট শেষ হওয়ার পরে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্টটাই কিন্তু আমাদের মূল জায়গা, যেখানে আমরা কথা বলতে পারি, আমরা লিখতে পারি আমাদের মতামতটা। সো এখানেই দেখেন, এই যে দেখেন আমি যে এতক্ষণ পড়িয়েছি আইডেন্টিফাই এন্ড অ্যাসেস দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসম্যানেজমেন্ট, তো ওইটা ঠিক আছে কিনা, ইন্টারনাল কন্ট্রোল ঠিক আছে কিনা, অ্যাকাউন্টিং পলিসি অ্যাপ্রোপ্রিয়েট কিনা, গোয়িং কনসার্ন কোনো থ্রেট আছে কিনা, ওভারঅল প্রেজেন্টেশন ঠিক আছে কিনা, দেখতে পেয়েছেন? সো এটা এনগেজমেন্ট লেটার যখন দিচ্ছি তখনই আমি আমার রেসপন্সিবিলিটিটা ক্লায়েন্টকে ডেসক্রাইব করছি যে দেখেন এই হচ্ছে আমার রেসপন্সিবিলিটি, আমি যখন কনক্লুড করব, অডিটটা শেষ করব, অডিটরস রিপোর্টে আপনার এগুলো ঠিক আছে কিনা এটা নিয়েই আমি কমেন্টস করব, ঠিক আছে? সো সে কিন্তু আপনার থেকে আর এর বাইরে এক্সট্রা কোনো কিছু এক্সপেক্ট করবে না, কারণ আপনি অলরেডি ডিসকাস করে দিয়েছেন, রিটেন দিয়ে দিয়েছেন এনগেজমেন্ট লেটারে যে আপনি আসলে কোন জিনিসগুলোর জন্য রেসপন্সিবল অ্যাজ অডিট, রাইট? সো তার সাথে আমার কমিউনিকেশন গ্যাপ, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ওখানেই শেষ, প্রথমেই অডিটের প্রথমেই। এনগেজমেন্ট লেটার তো আমি যখন যাচ্ছি প্রথম দিন তখনই কিন্তু টিমের মানে এনগেজ করার সাথে সাথে এই লেটারটা দিয়ে দিচ্ছি। সো আর লাস্টে যখন অডিট শেষ হচ্ছে তখন আমরা এই ধরনের অডিট রিপোর্ট দিচ্ছি। সো কি লিখবো, কি রেসপন্সিবিলিটি, এটা কিন্তু আমি তার সাথে শেয়ার করে দিচ্ছি। ওকে, সো এটা আপনাদের কাছে আছে, আমি জাস্ট আরেকটু শিওর করার জন্য এটা দেখি। আমরা এখন আমাদের চ্যাপ্টারে আবার যাই। ওকে, সো ক্লিয়ার তো আপনারা? আমাদের রেসপন্সিবিলিটি কি অ্যাজ আ অডিটর এনগেজমেন্ট লেটারে, এটা কিন্তু একটা কন্টেন্ট। ওকে, সো আরেকটা কন্টেন্ট আছে, সেটা হচ্ছে যে রেসপন্সিবিলিটিস অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্টের দায়িত্ব কি। ঠিক আছে, এতক্ষণ তো আমরা আমাদের দায়িত্বগুলো, এটা কিন্তু বারবারই বলছি, এটা অডিট ফার্ম ক্লায়েন্টকে দিচ্ছে এবং ওটাতেই সে ডেসক্রাইব করছে, অডিট ফার্মের পার্টনার বা আমাদের পার্টনার ডেসক্রাইব করছে অডিটের উদ্দেশ্য কি, অডিটের স্কোপ কি, রেসপন্সিবিলিটিস অফ অডিটর কি, রেসপন্সিবিলিটিস অফ ম্যানেজমেন্ট কি। আর এগুলো সবগুলোই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং এর 220 সেকশনে বলা আছে যে হ্যাঁ, এনগেজমেন্ট লেটারের ফরম্যাট এরকম হবে, এনগেজমেন্ট লেটারে এই জিনিসগুলো যাবে। আপনারা যদি কারো কাছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং এর বইটা থাকে আপনারা দেখেন, সেম আমি যেটা পড়াচ্ছি এগুলোই ওখানে লেখা আছে। সো কাউকে যদি এনগেজমেন্ট লেটার কোনো ক্লায়েন্টকে যখন সাবমিট করতে হবে আপনাকে এই ফরম্যাটেই সাবমিট করতে হবে, ঠিক আছে? আফসুর, দিদারুল, সবাই ক্লাস বোঝা যাচ্ছে? यस मैम বুঝতে পারছি। ওকে, ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। সো এনগেজমেন্ট লেটার এখন আমরা আছি ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি। ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কি আমি জাস্ট শর্টে বুঝিয়ে দিচ্ছি। ফর দ্য প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা তো আমরা জানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করবে কোম্পানি বা ক্লায়েন্ট।
So, ইয়েস ম্যাম প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমাদেরকে প্রিপেয়ার করে দেয়া। দ্বিতীয়ত হচ্ছে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সমস্ত কমপ্লায়েন্স মেইনটেইন করেছে কিনা সেটা এনশিওর করা। ঠিক আছে, যে হ্যাঁ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুধু আমাদেরকে দেয়াই না, যে রুলস রেগুলেশন মেইনটেইন করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করার কথা সমস্ত কিছু মেইনটেইন করা হয়েছে কিনা সেটা এনশিওর করার দায়িত্বও কিন্তু ম্যানেজমেন্ট। আমি শুধু দেখব যে সে তো বলেছে ল এবং রেগুলেশন অনুসারে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করেছে, আমি দেখবো যে অ্যাকচুয়ালি হয়েছে কিনা সেটা আমি এনশিওর করবো অডিটর হিসেবে। বাট ওইটা এনশিওর করে দেওয়ার দায়িত্ব ম্যানেজমেন্টের, আমার চেক করার দায়িত্ব হচ্ছে অডিটর। ওকে, ইন্টারনাল কন্ট্রোল মানে সঠিক স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল মানে মেইনটেইন করা হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব, যাতে করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটু দেখেন তো। ওকে, সো ইন্টারনাল কন্ট্রোলের কোনো প্রবলেম আছে কিনা, বা এটার ওই ইন্টারনাল প্রবলেমের কারণে ফ্রড, এরর, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট এরকম কোনো কিছুর উৎপত্তি হবে কিনা, এই জিনিসগুলো এনশিওর করার দায়িত্ব বা দেখার দায়িত্ব কিন্তু ম্যানেজমেন্ট। ঠিক আছে, যাতে করে আমি যখন অডিট করব আমি যেন এরকম কিছু না পাই, কারণ এরকম কিছু পেলে তো তার আমি সেভাবে ওপিনিয়ন দিব, তার জন্য সেটা একটা ব্যাড ইম্প্যাক্ট হয়ে যাবে। সো যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে তাদের দায়িত্ব রুলস রেগুলেশন কমপ্লাই করে সেটা প্রিপেয়ার করা, তাদের দায়িত্ব ইন্টারনাল কন্ট্রোলটাও মানে অ্যাবসুলেট আছে কিনা, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বা ফ্রড এর কোনো সম্ভাবনা সেগুলো যেন না হয় সেটা এনশিওর করা। তারপরে ম্যানেজমেন্টের আরো দায়িত্ব হচ্ছে প্রপার অ্যাকাউন্টিং রেকর্ড, তারপর অ্যাকাউন্টিং পলিসি এগুলো ঠিকঠাক মতো সিলেক্ট করা, প্রপার জার্নাল যেন থাকে, লেজার যেন থাকে, ট্রায়াল ব্যালেন্স থাকে, মানে প্রত্যেকটা রেকর্ড ঠিক থাকে, ভাউচার ঠিক থাকে, এগুলো এনশিওর করার দায়িত্ব কিন্তু ম্যানেজমেন্ট। ঠিক আছে, আর সে এটার সাথে সাথে আরো কি করবে, সে ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে এগুলো তো ঠিকঠাক করবেই, প্লাস আমরা যখন অডিট করব অ্যাক্সেস টু অল ইনফরমেশন, অর্থাৎ অডিট করার জন্য যেখানে যেখানে আমাদের অ্যাক্সেস দরকার হবে সে ডেফিনেটলি ওটা এনশিওর করবে। এডিশনাল ইনফরমেশন দ্যাট we may request, আমাদের যদি এরপরও আর কোনো কিছু দরকার হয় সেটাও সে এনশিওর করবে। আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু পারসন উইদিন দ্য এন্টিটি ফ্রম হোয়ার উই ডিটারমাইন ইট নেসেসারি, অর্থাৎ আমাদের যদি মনে হয় অডিটের প্রয়োজনে এর সাথে এই ডিপার্টমেন্টের ওর সাথে কথা বলা দরকার, এইচআর এর এই লোকটার সাথে কথা বলা দরকার, আমাকে যেন সেই জায়গাগুলোতে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস দেওয়া হয়, এটাও এনশিওর করবে কে, ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের এটা হচ্ছে রেসপন্সিবিলিটির একটা পার্ট। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি যদি আমি বলি এটা। সো এই জিনিসটা এঙ্গেজমেন্ট লেটারের একটা পার্ট। এঙ্গেজমেন্ট লেটার আমরা নরমালি আমাদের রেসপন্সিবিলিটির পাশাপাশি ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটিটাও ডেসক্রাইব করতে হবে। তারপর হচ্ছে টাইম টেবিল, অর্থাৎ কোন টাইমের মধ্যে শেষ করবে এটার একটু ব্যাখ্যা দেওয়া থাকে। কত টাকা ফিতে, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু বলাই থাকে যে ফি এত, সো এটা জাস্ট আরেকটু এনশিওর করার জন্য এঙ্গেজমেন্ট লেটারে এটার একটা পার্ট রাখা। ওকে, আর লাস্টলি হচ্ছে রিপোর্টিংটা, অর্থাৎ আমার ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্টটা যেটা হবে সেটা কি অনুসারে হবে সেটা একটু তাকে ব্যাখ্যা করে দেওয়া হয়। এখানে দেখেন, we are required to form our opinion on whether the financial statement prepared in accordance with IFRS give a true and fair view, তারপরে কোম্পানিজ অ্যাক্ট অনুসারে IFRS অনুসারে হয়েছে কিনা এটা আমরা দেখব। হ্যাঁ, সো আমি যদি আপনাদেরকে আরেকবার একটু অডিটরস রিপোর্টটা দেখাই, ওখানে কিন্তু আমরা অলরেডি বলে দেই, এই যে দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি বলে দেই যে we conducted our audit in accordance with ISAS. Our responsibilities under those standards are further described. Auditor responsibility গুলা ব্যাখ্যা করা হয়েছে। আর এই যে দেখেন এখানে হচ্ছে কি, the company accompanying company financial statement give a true and fair view of the financial position, its financial performance in accordance with IFRS. So কোম্পানিটা যে IFRS মেইনটেইন করেছে, কোম্পানিজ অ্যাক্ট মেইনটেইন করেছে কিনা, এইগুলা আমরা যদি মেইনটেইন করে থাকে ঠিক মতো তাহলে আমরা সেটা কি করি, ডেসক্রাইব করে দেই অডিটরস রিপোর্ট। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে এনগেজমেন্ট লেটারে বলে দেয় যে হ্যাঁ, আমি আবার যাই আমাদের স্ক্রিনটাতে।
ওকে, সো এই যে রিপোর্টিং এ কিন্তু অলরেডি আমি বলে দেই যে যখন আমাদের অডিট শেষ হবে আমরা কিন্তু এগুলোর উপরেই রিপোর্ট করব, ঠিক আছে? সো এটা এনগেজমেন্ট লেটারের একটা কন্টেন্ট। এখানে আমরা ব্যাখ্যা করে দেই যে দেখো তোমার এই কোম্পানিতে অডিট করছি বা করার জন্য আমি টিমকে এনগেজ করছি এবং অডিট শেষে আমি এই ফরম্যাটে রিপোর্ট করব, অর্থাৎ আইএফআরএস, কোম্পানিজ অ্যাক্ট কিংবা যদি লিস্টেড কোম্পানি হয় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এই রুলস রেগুলেশন মেনটেন করেছো কিনা এটা নিয়ে আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অডিট রিপোর্টে লিখবো। We are also required to report we have obtained, আমি এছাড়াও যদি তুমি সব ইনফরমেশন দিয়ে থাকো সেটা নিয়েও লিখবো, বা প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন হয়েছে কিনা, কোম্পানি সবকিছু ঠিকঠাক আছে কিনা, সো এগুলো নিয়ে কিন্তু আমি রিপোর্ট করবো। সো এটা এনগেজমেন্ট লেটারে তাকে আগেই জানিয়ে দেওয়া হবে। Our report will be addressed to the shareholder. Definitely intended user যদি shareholder হয় বা আমাকে যে অ্যাপয়েন্ট করেছে তাকেই তো আমি রিপোর্ট করবো। হ্যাঁ, এটাও এনগেজমেন্ট লেটারে এনশিওর করা হয় যে আমরা shareholder-কে normally address করি। We cannot provide assurance that an unqualified opinion will be rendered and circumstances may, এখানে বলা হচ্ছে যে সবসময় যে আনকোয়ালিফাইড ওপিনিয়ন যাবে তা কিন্তু শিওর না। যদি তোমার কন্ট্রোল উইকনেস থেকে থাকে, ফ্রড এরর কোনো পসিবিলিটি থেকে থাকে, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থেকে থাকে, তাহলে কিন্তু আমি লিমিটেড অ্যাসুরেন্সও যেতে পারি। আপনাদেরকে প্রথম দিনই দুটো অ্যাসুরেন্স, একটা হচ্ছে রিজনেবল আর একটা হচ্ছে লিমিটেড বলেছি। যে রিজনেবল হচ্ছে আনকোয়ালিফাইড আর লিমিটেড হচ্ছে কোয়ালিফাইড, অর্থাৎ যদি সে আমাকে ডকুমেন্টস প্রোভাইড না করে ঠিকঠাক মতো বা তার সাথে যদি আমার ডিসএগ্রিমেন্ট হয় কোনো কিছু নিয়ে, তাহলে কিন্তু সবসময় যে রিজনেবল অ্যাসুরেন্স বা আনকোয়ালিফাইড ওপিনিয়ন যাবে তা কিন্তু না। ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু কোয়ালিফাইড ওপিনিয়নও দিতে পারি। এটা এনগেজমেন্ট লেটারে তাকে ডিক্লেয়ার করে দেওয়া যায়। তুমি সবসময় অ্যাকসেপ্ট করো না যে আমরা শুধুমাত্র আনকোয়ালিফাইড, যদি সিচুয়েশন ওইরকম হয় আমরা কিন্তু মডিফাই রিপোর্টও দিতে পারি যেটাকে বলা হয় কোয়ালিফাইড ওপিনিয়ন, ঠিক আছে? এটা কিন্তু তাকে আগেই বলে দেওয়া হয়। যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে আমরা কোয়ালিফাইড ওপিনিয়ন দিব, আর না থাকলে তো ডেফিনেটলি আনকোয়ালিফাইড ওপিনিয়ন যাবে। তো এই মূলত এনগেজমেন্ট লেটার, এটাকে দিয়ে পরবর্তীতে কি হয় আমাদের পার্টনার সাইন করে, আর সে এটা পড়েছে এবং অ্যাকনলেজ করেছে কোম্পানির পক্ষ থেকে, ম্যানেজিং ডিরেক্টরের একটা সাইন থাকে, এটার কপি একটা আমাদের কাছে থাকে, একটা তাদের কাছে। ক্লিয়ার? এই ছিল আমাদের এনগেজমেন্ট লেটার, যার মাধ্যমে আসলে দুই পার্টি এগ্রিড হয় কিছু টার্মস কন্ডিশনে এবং সেটাতে সাইন করার মাধ্যমে এটা রিটেন হয়ে যায় যে হ্যাঁ আমাদের এই টার্মস কন্ডিশনে সে এগ্রিড। তাতে হয় কি, আমরা যখন অডিট করতে যাই তার রেসপন্সিবিলিটি, আমার রেসপন্সিবিলিটি, অবজেক্টিভ, স্কোপ, রিপোর্টিং, ফিস কোনো কিছু নিয়েই আর কথা বলার থাকে না, কারণ অলরেডি এগুলো এনগেজমেন্ট লেটারে ডিসকাস করা হয়েছে এবং সে এগ্রি করে নিচ্ছে। সো তার আর এক্সপেকটেশন এর বাইরে থাকার কথা না, তাই না? সো এজন্যই এনগেজমেন্ট লেটার দেয়াটা এতটা জরুরি। ওকে, ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তো এইটা পড়ার পরে আমি আগের স্লাইডে যাচ্ছি, মানে এটা আগে ছিল স্লাইডটা। তো এখন দেখেন এই যে contents of an engagement letter, objective and scope, responsibilities of auditor, responsibilities of management, timetable, fees, reporting, form of report। হ্যাঁ, সো এখন যদি আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনে আসে যে কোনটা এনগেজমেন্ট লেটারের কন্টেন্টস না, আমরা কিন্তু ইজিলি অ্যানসার করতে পারবো, রাইট? ইনশাআল্লাহ ম্যাম। Yes, ma'am. ওকে, আর কোনো কিছু? নো ম্যাম। সো এটা মোটামুটি ছিল। আর একটা স্লাইড আছে যেটা আমি একটু ব্যাখ্যা করে দেই। আমি প্রথমেই বলেছি কি যে একবার এনগেজমেন্ট লেটার দিলে আপনি যদি কন্টিনিউয়াস অডিটর আপনিই থাকেন, অর্থাৎ পরের বছর বা তার পরের বছর বা তার পরের বছর বা তার পরের বছর, লিস্টেড হলে 3 বছর ম্যান্ডেটরি, লিস্টেড না হলে অনেক সময় 4-5 বছরও বা অনেক দিন আমরাই অডিটর থাকি। সো একটা এনগেজমেন্ট লেটার একবার দিলে যদি আপনি কন্টিনিউয়াস অডিটর হন আর এনগেজমেন্ট লেটার দিতে হয় না। কেন দিতে হয় না? অলরেডি দেখেন এখানে যদি একবার এই টার্মস এন্ড কন্ডিশন গুলোতে সে এগ্রি করে আমাদের সাথে, বারবার কি তাকে প্রতি বছর জানানোর দরকার আছে তোমার দায়িত্ব এটা, আমার দায়িত্ব এটা? বলেন, আপনারাই তো এই কন্টেন্টস গুলো দেখেছেন, প্রতি বছর নিশ্চয়ই তাকে এগুলো বলে দিতে হয় না। হ্যাঁ, সো একবার যদি তার সাথে আপনার এগ্রিমেন্ট হয়ে যায় বা তাকে যদি একবার ডেসক্রাইব করে দেন যে আমার রেসপন্সিবিলিটি এটা, তোমার রেসপন্সিবিলিটি এটা, সো আমার মনে হয় না আর এটা বারবার এনগেজমেন্ট লেটার দিয়ে জানানোর দরকার আছে। সো যার কারণে স্ট্যান্ডার্ড অফ অডিটিং কি বলছে, এনগেজমেন্ট লেটার একবার দিলে নরমালি পরবর্তী বছরগুলোতে যদি আপনি অডিটর হন আর দিতে হয় না, ঠিক আছে? বাট
কিছু সিচুয়েশন থাকে তখন এঙ্গেজমেন্ট লেটার একবার দিলেও পরবর্তী দিতে হয়। কি সিচুয়েশন একটু দেখি। এগুলো নর্মালি ঘটে না, তারপরে কিছু ঘটতে পারে সেজন্য। যেমন এনি ইন্ডিকেশন দ্যাট দ্য এন্টিটি মিসআন্ডারস্ট্যান্ড দ্য, আপনি তাকে এঙ্গেজমেন্ট লেটার দিয়ে দিলেন, প্রথম বছর অডিট করলেন, করতে গিয়ে দেখলেন ওই যে অবজেক্টিভ বা স্কোপ আপনি ডেসক্রাইব করেছেন সে বুঝতেই পারে, তখন কি করতে হয়, পরবর্তী বছরে আবার এঙ্গেজমেন্ট লেটার দিতে হয় ওই অবজেক্টিভ এবং স্কোপকে আরেকটু মানে ডিটেলসে, মানে একেবারে কি বলবো সরল সোজা ভাষা আরেকটু বেশি ব্যাখ্যা করে দিতে হয় ক্লায়েন্টকে। ঠিক আছে, সো ওইটা যদি মনে হয় সে বলে যে ভাই অবজেক্টিভ এন্ড স্কোপ তো দিয়েছেন কিন্তু আমরা তো অত বুঝি নাই, সেটা কখন বললো, অডিটের মাঝখানে বা অডিটের শেষে। আপনি বললেন যে ভাই আমি তো বলেই দিয়েছি সে বললো ভাই আমি তো বুঝি নাই, তাহলে আপনারা একটু ক্লিয়ার করে লিখতেন, তখন আমরা চাইলে আরেকটা এঙ্গেজমেন্ট লেটার পরবর্তী বছরে দিতে পারি, যেটাতে অবজেক্টিভ বা স্কোপ গুলোকে আরেকটু ক্রিস্টাল ক্লিয়ার করে তাকে একটু ব্যাখ্যা করে দেয়। অনেক সময় প্রফেশনাল লোক না থাকলে এগুলো একটু বুঝতে অসুবিধা। এটা হচ্ছে একটা রিজন যে একবার এঙ্গেজমেন্ট লেটার দেওয়ার পরেও এরকম কোনো ঘটনা ঘটে থাকলে আপনাকে সেকেন্ড টাইম দেয়া লাগতে পারে। দ্বিতীয়ত, any revised or special terms of the audit engagement, আপনার মনে হলো যে না আরো দুই একটা টার্ম মানে তাকে একটু ব্যাখ্যা করে দেয়া দরকার, আপনার অডিট করতে গিয়ে মনে হয়েছে যে না এই জিনিসগুলো আরেকটু ব্যাখ্যা করে দেয়া দরকার, আপনাকে অডিটিং স্ট্যান্ডার্ডে এই যে এই পয়েন্ট গুলো ফিক্সড, আমি যদি আরেকটু দেখাই, রেসপন্সিবিলিটিস অফ দ্য অডিটর পয়েন্টটা ফিক্সড, বাট এটার ভিতরে আপনি চাইলে আরো দুই একটা পয়েন্ট অ্যাড করতে পারেন। ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটিটা ফিক্সড, আপনি চাইলে আরো দুই একটা পয়েন্ট অ্যাড করতে পারেন, এটা কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, এই স্কোপটা স্ট্যান্ডার্ড আমাদেরকে দিয়েছে। সো আপনার যদি মনে হয় না আমার ক্লায়েন্টটা এই জিনিসগুলো বুঝতে পারছে না, তাহলে আপনি আরো কিছু একটু দুই একটা টার্ম ওই জায়গাগুলোতে একটু অ্যাড করতে পারেন, সো অ্যাড করে হয়তো বা পরবর্তী বছরে আরেকবার দেয়া লাগতে পারে যদি এরকম প্রয়োজন হয়। রিসেন্ট চেঞ্জ অফ সিনিয়র ম্যানেজমেন্ট, দেখলেন যেটা দিয়েছি সেটা হচ্ছে হয়তো ম্যানেজিং ডিরেক্টরকে দিয়েছেন, বাট এর পরবর্তী বছরে দেখলেন যে ম্যানেজিং ডিরেক্টর নাই, ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আরেকজন, তো সে বললো কি ভাই আপনার তো গত বছর অডিটর ছিলেন, এঙ্গেজমেন্ট লেটার দিয়েছেন বাট আগের এমডির কাছে ছিল, হ্যাঁ আমি হচ্ছে গিয়ে এখন নতুন এসেছে আমার কাছে এটার কোনো কপি নাই, সো যদি আপনারা একটু আমাকে আরেকবার ইস্যু করেন, তো আপনি জাস্ট ওই অ্যাড্রেসিং জায়গাটা চেঞ্জ করে আরেকবার হয়তো আপনাকে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে ইস্যু করা লাগতে পারে যদি চায়। সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন ওনারশিপ, মনে করেন যে আগে ছিল সিঙ্গেল একটা কোম্পানি, এখন আরো দুই একটা কোম্পানি মিলে এটা কোম্পানি হয়ে গিয়েছে, সো এখানে কিন্তু কিছু কিছু জায়গায় গ্রুপ অফ কোম্পানি লেখা উচিত এখন মনে করছেন যে হ্যাঁ গ্রুপ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কনসলিডেটেড প্রফিট এন্ড লস, এরকম কথাগুলো আসা উচিত মনে করছেন আপনি। সো আপনি ওই টুকিটাকি জায়গাটা একটু চেঞ্জ করে হয়তো বা পরবর্তী বছর এঙ্গেজমেন্ট লেটার দিতে হতে পারে যদি ওনারশিপের এরকম কোনো চেঞ্জ হয়। আর সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন নেচার অর সাইজ অফ দ্য এন্টিটিস বিজনেস, যদি কোনো জায়গায় সাইজে চেঞ্জ হয় বা নেচারে চেঞ্জ হয়, মনে করেন আগে ছিল আনলিস্টেড কোম্পানি এখন হচ্ছে লিস্টেড কোম্পানি, হ্যাঁ সরি এটা হচ্ছে এই পরবর্তী পয়েন্টটা, এই চেঞ্জ ইন লিগাল আর রেগুলেটরি রিকোয়ারমেন্ট। আচ্ছা তাহলে এটা আগে ডিসকাস করি। এই চেঞ্জ ইন লিগাল আর রেগুলেটরি রিকোয়ারমেন্টস হচ্ছে আগে মনে করেন সে নন লিস্টেড ছিল এখন লিস্টেড, সো আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বাধ্যবাধকতা এই জায়গাটা ছিল না, এখন এই জিনিসটাও আপনি মনে করছেন যে এঙ্গেজমেন্ট লেটারে ঢুকিয়ে দেওয়া দরকার। সো আপনি রিপোর্টিং যে জায়গাটা আছে এই রিপোর্টিং এর এই জায়গায় যদি লিস্টেড কোম্পানি হয় তখনই একমাত্র সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ রুলস এই কথাগুলো আসে, বাট যদি লিস্টেড না হয় এই পর্যন্ত হচ্ছে কথাবার্তা থাকে। সো যখন লিস্টেড আর নন লিস্টেড থাকবে এই পর্যন্ত হয়তো আপনি লিখলেন, বাট এর পরের বছরে দেখলেন যে কোম্পানিটা লিস্টেড হয়ে গিয়েছে বাট অডিটর আপনিই আছেন, বাট এই টুকিটাকি আরো কিছু জায়গায় একটু চেঞ্জ করতে হবে, সো এটা চেঞ্জ করে আপনি তাকে আরেকটা এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে। আর এই চেঞ্জ ইন আদার রিপোর্টিং রিকোয়ারমেন্টস, আরো যদি কোনো জায়গায় রিপোর্টিং রিকোয়ারমেন্টস এর চেঞ্জ মনে করেন আপনি একটু চেঞ্জ করে আরেকটা এঙ্গেজমেন্ট লেটার দিতে পারেন। আর যেটা মিস করে গিয়েছি সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন নেচার অর সাইজ অফ দ্য এন্টিটিস বিজনেস, অর্থাৎ তার সাইজে চেঞ্জ হয়েছে, তার একটা জিনিস নিয়ে কাজ করতে হয়তো শুধু টেক্সটাইলের একটা জায়গা নিয়ে কাজ করতে হয়তো আরো অনেক শাখা প্রশাখা মিলে এখন সে কাজ করে, সো কিছু কিছু জায়গায়
লিখায় হয়তো একটু আপনাকে চেঞ্জ, ঠিক আছে? সো এইগুলো খুবই রেয়ার যে আপনাকে সেকেন্ড টাইম এঙ্গেজমেন্ট লেটার ইস্যু করা লাগতে পারে, কারণ এই জিনিসগুলো হামেশা ঘটে না। বাট যদি ঘটে, যদি দরকার হয়, তখন হচ্ছে গিয়ে আপনাকে আরেকবার এঙ্গেজমেন্ট লেটার ইস্যু করা লাগতে পারে সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার যদি মনে করেন। তবে সবচেয়ে প্রচলিত যেটা, একবার যদি এঙ্গেজমেন্ট লেটার দেন, আপনি আপনি যদি অডিটর থাকেন তাহলে আর এঙ্গেজমেন্ট লেটার ইস্যু করতে হয় না। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এই Yes, ma'am. হচ্ছে আমার আজকে চ্যাপ্টার 2 ছিল। আপনাদের মোটামুটি ক্লাসের টাইমও শেষ, তারপরে আমি 2-4 মিনিট একটু কোশ্চেন নিব, আর এরপরে স্লাইডটা শেয়ার করে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা পরবর্তী ক্লাস যেটা শুরু হবে নেক্সট ডেতে, তার প্রথমে 10 মিনিট বা 15 মিনিট আপনাদের আমি কোশ্চেন নিব চ্যাপ্টার 2 নিয়ে, ঠিক আছে? সো কোশ্চেন করার জায়গা এখনই মিস হয়ে যাচ্ছে না, আপনারা কোশ্চেন করবেন। বাট এখন যদি কোনো কোশ্চেন থাকে একটু কুইকলি আমাকে বলেন, আমি এই ফাঁকে একটু স্লাইডটা শেয়ার করে ফেলি। বলেন বলেন, কোশ্চেন করেন। হ্যাঁ সামিরুল, বলছিলাম কি যে একজন বিনিয়োগকারী যখন কোনো একটা কোম্পানিতে বিনিয়োগ করতে চায় তখন তো ওই সামিরুল বিনিয়োগ কথা ভেঙে আসতেছে ভাইয়া, একটু ক্লিয়ার হ্যালো বলেন না। ম্যাম, এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সামিরুল আপনি না হলে চ্যাট বক্সে লিখেন। সামির আপনি চ্যাট বক্সে লিখেন, আমরা তো কথা কথা মনে শুনতে ভেঙে আসছে। পাচ্ছি। এই ফাঁকে অন্য কেউ কোশ্চেন করলে করতে পারে। আর আমি অলরেডি চ্যাপ্টারটা শেয়ার করে দিয়েছি, পেয়েছেন কিনা আমাকে একটু বলেন। দিদারুল, ক্যাপ্টেন যারা আছেন একটু শিওর করেন যে আপনার চ্যাপ্টার ফাইলটা পেয়েছেন। পেয়েছি ম্যাম। আচ্ছা, আর কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই ফাঁকে সামিরুল আপনার কোশ্চেনটা আপনি একটু চ্যাট বক্সে দেন। কোশ্চেন করেন, কোশ্চেন করেন। ম্যাম, প্রসপেক্টিভ অডিটরসটা যদি আরেকবার একটু ক্লিয়ার করতেন। প্রসপেক্টিভ অডিটরস তো আমি হচ্ছে প্রসপেক্টিভ অডিটরস, মানে হচ্ছে পরবর্তীতে অডিটটা আমি করব। আর প্রিভিয়াস অডিটর বা প্রেজেন্ট অডিটর, এটাও বলতে, প্রেজেন্ট অডিটরও আমাকে বোঝায় যদি আমি অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করি তাহলে আমি অডিটর। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট না করার আগ পর্যন্ত কিন্তু আমি প্রেজেন্ট অডিটর না, আমি প্রসপেক্টিভ অডিটর। আর আগে যে ছিল সে হচ্ছে প্রেজেন্ট অডিট আর প্রিভিয়াস অডিট, যে নামই আপনি ইউজ করেন না কেন। ওকে ফারজানা? জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে ম্যাম, হ্যাঁ, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তো হচ্ছে যে 3 বছর পর পর হচ্ছে অডিটর চেঞ্জ হয়। সো 3 বছর একজন একটা ফার্ম হচ্ছে অডিট করলো, এরপরে সাপোজ হচ্ছে 1 বছর হচ্ছে অন্য একটা ফার্ম অডিট করবে। সো তারপরের বছর যদি হচ্ছে আগের ফার্মটা অডিট করে, সো ওই ক্ষেত্রে কি হচ্ছে ম্যাম এনগেজমেন্ট লেটার কি আবার দেওয়া লাগবে নাকি গ্যাপ হচ্ছে? পড়লেই নিউ ক্লায়েন্ট, ওকে, থ্যাংক ইউ। গ্যাপ পড়লে এটা নিউ ক্লায়েন্ট হিসেবে ট্রিট হবে। ওকে, তো আপনাকে আর আবার এমনিতে হচ্ছে ম্যাম ওই যে লিস্টেড না হলে মানে অডিট করতে থাকে তাহলে আর হচ্ছে এনগেজমেন্ট লেটার দেওয়া লাগবে না? না না, আপনি যদি কন্টিনিউয়াস থাকেন তাহলে তো টার্মস এগ্রিমেন্ট তাদের সাথে তো অলরেডি আপনার বোঝাপড়া হয়েই আছে। জি ম্যাম, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? ম্যাম, যদি এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে যে একটা কোম্পানি নিজেদের অডিটর কত বছর পর পর চেঞ্জ করতে হবে, নাকি এক কোম্পানি একটা অডিটর দিয়ে সারা জীবন পার করতে পারবে? না 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 না, এটা মানে কি বলবো, আগে এরকম ছিল। বাটার অডিট, কেপিএমজি কেউ আছেন কিনা জানি না, বাটার অডিট আরআরএইচ 29 বছর ধরে করেছে। বাট পরবর্তীতে স্ট্রং আস্তে আস্তে আইসিবিও এটা দেখলো যে ভাই 29 বছর যদি তুমি অডিট করো কোনো ফাইন্ডিংস আর বাইরে হচ্ছে। হ্যাঁ, সো এরপর থেকে লিস্টেড কোম্পানির জন্য তো বাধ্যতামূলক, এটা সিকিউরিটি এক্সচেঞ্জেরই আছে 3 ইয়ার্স। অন্যান্যদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম 5 ইয়ার্স আপনি রাখতে পারবেন, এরপরে আপনার অডিটর চেঞ্জ করতে হবে। ওরকম স্ট্রিক্ট কোনো কিছু না, বাট
রুলস এন্ড রেগুলেটরি এরা যখন একটু ওভারভিউ করে 5 ইয়ার্স এর পরেও যদি একই অডিটর দেখে, ওরাই আবার একটু মানে তাদেরকে পানিশ করে কিংবা ইয়া করে, তো দেখা যায় নরমালি 5 ইয়ার্স পর পর চেঞ্জ করে আর কি, যাদের বাধ্যবাধকতামূলক নাই যে 3 ইয়ার্স পর চেঞ্জ করতে হবে। ঠিক আছে তানভীর? ওকে ম্যাম। একটু আমি শেয়ার করে দিচ্ছি, এনগেজমেন্ট লেটারটা একটু পড়লেন, পড়ার পরেও আর কোনো জায়গায় কোশ্চেন থাকলে আমাকে করেন। অডিটরস রিপোর্টটাও দেওয়া হয়েছে, এনগেজমেন্ট লেটারটাও দেওয়া হয়েছে, এই দুটো একটু ভালো করে দেখেন যে কি কি জিনিস লেখা থাকে, ঠিক আছে, বা কোন কোন পয়েন্টস গুলো এখানে। সামিরুল আপনার তো পেলাম না সামিরুল। ম্যাম আই হ্যাভ এ কোশ্চেন। বলেন ম্যাম, প্রফেশনাল ক্লিয়ারেন্স আর কনসেন্ট লেটার দুটোর মধ্যে ডিফারেন্সটা কি একটু যদি বলতেন। কনসেন্ট লেটার, কনসেন্ট লেটার তো হচ্ছে কি আমি অডিট করব কি করব না, ওই যে অ্যাকসেপ্টিং টাইপের, যেটা আমি বলছি যে আপনি অ্যাকসেপ্ট হয়তো তাকে আলাদা একটা লেটার দিয়েও বলতে পারেন হ্যাঁ আমি ভাই আপনার আপনি যে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন আমি অ্যাকসেপ্ট করেছি, অথবা ওরালিও বলতে পারেন। আর এনগেজমেন্ট লেটার যখন দিবেন তখন কিন্তু এটা ফিক্স যে আপনি হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করেছেন। হ্যাঁ, এই যে কোনখানে এই যে দেখেন, এই আমি দেখাচ্ছি, ও শেয়ারিংটা কি অফ নাকি আছে? অন আছে ম্যাম। হ্যাঁ, এই যে অডিট এনগেজমেন্ট বাই মিনস অফ দিস লেটার কে কনফার্ম করছি, ঠিক আছে। তো এনগেজমেন্ট লেটার দিও কনসেন্টটা দেয়া যায় যে কোনো ভাবে। আর প্রফেশনাল ক্লিয়ারেন্সটা হচ্ছে তো আপনার সাথে আগের বছরের অডিটরের কমিটি। ওকে ওকে ম্যাম। ওকে, আচ্ছা আমি আজকে আর না কোশ্চেন নিব না, যা কোশ্চেন আছে আপনার আরেকবার চ্যাপ্টারটা পড়ে ভালো করে নেক্সট ক্লাসে ফার্স্ট 10 থেকে 15 মিনিটস আপনাদের কোশ্চেনটা টেক করব, অ্যানসার দিব, এরপরে আমরা নতুন চ্যাপ্টারে যাব, চ্যাপ্টার 2। ওকে ওকে ম্যাম। ওকে, ভালো থাকবেন সবাই। আপনি ভালো থাকবেন। ওকে, আমরা চ্যাপ্টার 3 নিয়ে এরপরে ইয়াতে আসবো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।